দেখো যে রোল অফ হিমোগ্লোবিন ইন বায়োলজিক্যাল সিস্টেম, তো ফার্স্ট এটা চলে আসবে অক্সিজেন ট্রান্সপোর্টের জন্য কাজ করে বা অক্সিজেন ক্যারিং প্রোটিন হিসাবে কাজ করে, যা বলতে পারো এইচবি ইজ ভেরি সেন্সিটিভ টু অক্সিজেন অ্যান্ড হেন্স রেডিলি কম্বাইন্স উইথ ইট দাস। এবং একটা জিনিস এখানে একটা কথা লিখতে যে কম্বাইন্স, এটা রিভার্সিবলি কম্বাইন করে, হয়েছে মানে যখন অক্সিজেনের প্রেসার পার্সেল প্রেসারটা বেশি হয় যেটা লাংসে, তখন বাইন্ড করে। আর কলার কোষের মধ্যে যখন অক্সিজেনের পার্সেল প্রেসার কম হয়, তখন ওটা কী করে না অক্সিজেনটা যে কে হিমোগ্লোবিন থেকে মায়োগ্লোবিনে ট্রান্সফার করে, রিভার্সিবল বাইন্ড। হ্যাঁ, এই যে লেখা আছে এইচবি প্রেজেন্ট ইন আর ব্লাড কম্বাইন্স রিভার্সিবলি উইথ O2 ইন দ্য লাংস টু ফর্ম অক্সি এইচবি। তো অক্সি এইচবি, এইচবির সঙ্গে O2 জোড়ার সঙ্গে যেটা হবে সেটা অক্সি এইচবি। তাহলে আগের অবস্থান এই যে এইচবিটাকে বলা হবে ডিঅক্সি এইচবি, এটা এইচবি অক্সি এইচবি, বুঝেছি। এবার দেখো অ্যাজ দ্য ব্লাডস রান থ্রু দ্য আর্টারিজ, বলতে ধমনী যখন প্রবাহ হবে রক্তে টু দ্য টিস্যুজ, দ্য অক্সিজেন প্রেসার ডিক্রিজ, কলাকোষের ক্ষেত্রে অক্সিজেন ডিক্রিজ করবে অ্যান্ড O2 বাউন্ড উইথ এইচবি, যে অক্সিজেনটা এইচবির সঙ্গে বাইন্ড ছিল ইজ সেট ফ্রি, কারণ পার্সেল প্রেসার বেশি হলে তবে গিয়ে বাইন্ড হয়, পার্সেল প্রেসার কমলে এটা কি হবে না ফ্রি হয়ে যাবে, ঠিক আছে, খুলে যাবে অ্যান্ড দিস ফ্রি O2 ডিফিউজ ইনটু দ্য বডি সেল, এবং কোষের মানে দেহের কোষের মধ্যে ইনসার্ট করবে, where it combines with glucose and oxidize it to the CO2 and H2, মানে অ্যাকচুয়ালি গ্লুকোজ বলো বা যেগুলো খাদ্য অণু থাকে সেটাকে গ্লুকোজে কনভার্ট করা হয়, সেই গ্লুকোজের কম্বাসন হয় বেসিক্যালিতে, দহন বলো বা মেটাবলিজম বলো, যেটা হয় সেটা হচ্ছে গ্লুকোজটা থেকে এনার্জি, এই জিনিসটা গ্লুকোজের কম্বাসন হবে, 6CO2 হবে, 6H2 হবে, EATP হবে। এই যে CO2 হলো এটা পরে প্রথমে কি হবে না রক্তের সঙ্গে মিশবে, পরে যদি এটাই আবার হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হয়ে লাংসে আসবে, লাংস থেকে বডি থেকে বেরোবে, বুঝেছো। এবার দেখো দ্য অক্সিডেশন অফ গ্লুকোজ টু CO2 ইজ অ্যান এনার্জি রিলিজিং প্রসেস in which energy in the form of ATP is produced. This energy is utilized by the living organism to perform their various metabolic activity. Various metabolic activity মধ্যে অনেক কিছু আছে, তবে ধরো একটা কথা মনে করি যে আমাদের এখানে সোডিয়াম পটাশিয়াম পাম্প হয়েছিল, যেখানে হয় যেখানে একটা স্টেপে মানে ফার্স্ট যখন ইভার্সান হচ্ছে, মানে যখন আকৃতিটা চেঞ্জ হচ্ছে, সোডিয়াম মানে পটাশিয়ামগুলো ভেতর থেকে যখন বাইরে ইনসার্ট করছে, সেই মুহূর্তে যখন হচ্ছিল, তখন দেখবে একটা এটিপিতে কনভার্ট হয়, মানে এখানে যে এটিপিটা হয় এটা এনার্জি স্টোর করে, এরপরে যখন এটিপিতে কনভার্ট হয় মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে অ্যাডিনোসিন ডাইফসফেটে যায়, তখন এনার্জি প্রডিউস হয়। এই এনার্জি আমার কোথায় কোথায় কাজে লাগে, আর বিভিন্ন যে কাজ বডির যে কাজগুলো হয় কাজে লাগছে, এবং হচ্ছে বডির টেম্পারেচার মেনটেন করতে কাজে লাগে। দিস এনার্জি ইজ ইউটিলাইজড by the living organism to perform their various metabolic activities, হয়েছে, and for maintaining the body temperature. এবার দেখো এই যে CO2টা হলো, যে CO2, এবার CO2 কোষের মধ্যে যদি ওয়াটারের সঙ্গে মিশে যায়, টিস্যু টিস্যু বলতে কলাম দ্যাট হ্যাভ অলরেডি কনজিউমড অক্সিজেন, যেটা অলরেডি অক্সিজেন কনজিউম করেছে, তার সেখান থেকে তো CO2 প্রডিউস হয়েছে, CO2 হুইচ ইন টার্ন, যেটা পরবর্তীতে কি হবে না ওয়াটারের সঙ্গে মিশে H2CO3 ফর্ম করবে, মানে যেটা হচ্ছে আমাদের কার্বনিক অ্যাসিড। অ্যাসিড ফর্ম করা মানে স্বাভাবিকভাবে কি হবে না বডি পিএইচ কি হবে, কম হবে না বেশি হবে না বডি পিএইচ লোয়ার হবে। এবার লোয়ার বডি পিএইচ হলে সেখানে আবার সেই আগের দিনের কথা বলি, লোয়ার পিএইচ হলে কি হয়, এই যে 6 থেকে 6.5, এই যে পিএইচটা দেখবে 6 থেকে 7 মধ্যে মানে 6.5 কাছে পিএইচ, এই 6.5 পিএইচ এর কাছে দেখবে অক্সিজেনের পার্সিয়াল প্রেসার আছে 50% অক্সিজেনেটেড হতে গেলে যে পার্সিয়াল প্রেসার লাগে, সেটা দেখবে মায়োগ্লোবিনের যে প্রেসার লাগে তার থেকে হিমোগ্লোবিনের ক্ষেত্রে প্রায় ডাবল বা তার বেশি প্রেসার লাগে। মানে মায়োগ্লোবিনকে 50% অক্সিজেনেটেড করতে গেলে যে প্রেসার দিতে হয় অক্সিজেনের, তার থেকে
দ্বিগুণ বা দ্বিগুণের থেকে বেশি প্রেসার দিলে তবে গিয়ে অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হয়। ওকে, তার জন্য কি হবে, যে অক্সিজেন এই মুহূর্তে হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হয়, ঠিক আছে, যেখানে কি হাই প্রেসার দিতে হবে, কিন্তু কোলাগোসের মধ্যে লো প্রেসার হয়ে গেছে, এই পিএইচ পিএইচ কমে যাবে, লো প্রেসার। এইখানে কি হবে না, অক্সিজেন হাই পার্সিয়াল প্রেসার লাগে হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হতে, কিন্তু হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হতে গেলে লো পার্সিয়াল প্রেসার, তাই জন্য হিমোগ্লোবিন থেকে অক্সিজেন ডাইরেক্টলি মায়োগ্লোবিনে যাবে। বা সিম্পল কথা বলতে গেলে লো পিএইচে অক্সিজেনের হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ডিং যে টেন্ডেন্সি আছে তার থেকে মায়োগ্লোবিনের বাইন্ডিং টেন্ডেন্সি অনেক বেশি হয়। তাই জন্য হিমোগ্লোবিন থেকে অক্সিজেন মায়োগ্লোবিন ট্রান্সফার করে, এটাকে বলা হয় তোমার হচ্ছে বোর এফেক্ট। এই বোর এফেক্ট, আচ্ছা এইটা এখানে বলা হচ্ছে, দেখো এখানে একটুখানি দেখো, lowers the pH of the blood and hence induce the HB release to more oxygen to MB। মায়োগ্লোবিন হচ্ছে অক্সিজেন ট্রান্সফারটাকে এভাবে সাপোর্ট করে, যেটাকে বলা হচ্ছে বোর এফেক্ট। এই বোর এফেক্ট লোয়ারিং অফ পিএইচ CO2 এর জন্য হলো। হ্যাঁ, যে সেই CO2টা প্রথমে প্রডিউস হলো, সেই CO2 এর জন্যই কিন্তু হলো, সেটাকে দেখানো হলো সিম্পলি। এর পরের পয়েন্ট, এর পরের যে টপিকগুলো আসবে সেখানে দেখবো যে কিভাবে আমার CO2 আবার বডি থেকে রিলিজ হয়। তাহলে CO2 বডির মধ্যে কি হলো, H2CO3 কার্বনিক অ্যাসিডে কনভার্ট হলো। নেক্সট দেখো, এটা বোর এফেক্ট হয়ে গেল। আচ্ছা, CO2 প্রোডাক্ট অফ দ্য সাইট্রিক অ্যাসিড সাইকেলে, অ্যাসিড সাইকেলের প্রডিউসার, অ্যান্ড আদার ডিকার্বক্সিলেশন বলতে কোনো স্পেসিফিক রিয়াকশন, যেখানে যে কোনো রিয়াকশন যেখানে CO2 রিলিজ হয় সেটাকে বলছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন রিয়াকশন ডিফিউজ আউট অফ দ্য টিস্যুজ ইন্টু দ্য ব্লাড প্লাজমা। ডিফিউজ আউট অফ, বেসিক্যালি এখানে CO2 কে ডিফিউজ করছে ফ্রম দ্য টিস্যু, কলা থেকে রক্তের প্লাজমা করছে। and the HB carries back, মানে যে হিমোগ্লোবিন, এবার হিমোগ্লোবিন ক্যারিজ ব্যাক CO2 টু লাংস। এইটা রক্তের প্লাজমা যেটা হলো সেটা আবার CO2 এর সঙ্গে, সেই CO2টা হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হবে, এবং হিমোগ্লোবিন সেটাকে নিয়ে আবার ফিরে আসবে হচ্ছে লাংসে, ফুসফুসে আসবে, ফুসফুস থেকে আবার সেই CO2 রিলিজ করবে। এবার সেই প্রসিডিওরটা আসছি, দ্য CO2 গেটস বাউন্ড টু আলফা অ্যামিন গ্রুপস, বুঝছে, HB হিমোগ্লোবিন টু ফর্ম আ কার্বামেট NH2 অ্যামিনে, যে অ্যামিন ধরো, সে অ্যামিন মধ্যে NH2 সেন্টার আছে, NH2 এর সঙ্গে CO2 মিশলে NHC ডবল মাইনাস আর H প্লাস, এইটা হচ্ছে আমার প্রডিউস করে, এটা হচ্ছে কার্বামেট, NHC ডবল মাইনাস, এটা হচ্ছে কার্বামেট। আচ্ছা, এইখানে একটা জিনিস জানবে, আমাদের রক্ত, হ্যাঁ, রক্তের পিএইচ 7.2 থেকে 7.4 এরকম একটা পিএইচ হচ্ছে রক্তে, মানে হয়। তো সেখানে রক্তের মধ্যে একটা বাফার সিস্টেম কাজ করে। তো একটা আছে তোমাদের, কোথায় আছে এটা, অ্যাসিড বেস, এই যে চ্যাপ্টারটা ছিল সেকেন্ড, মানে ওখানে মনে ছিল বাফার সিস্টেমের মধ্যে। তো বাফার সিস্টেমের মধ্যে রক্তের মধ্যে একটা বাফার সিস্টেম কাজ করে, অ্যাকচুয়ালি হচ্ছে H2CO3, হ্যাঁ, মানে যেটা কার্বনিক অ্যাসিড হলো ওর একটা বাফার সিস্টেম কাজ করে। তো সেটাকে মেনটেন করার জন্য আমার H2CO3 লাগে। আচ্ছা, আচ্ছা, কার্বামেট হলো, এখানে দেখেন যে কার্বামেট তৈরি হয় হুইচ রিলিজ CO2 টু লাংস। CO2, এই যে CO2, এই যে কার্বামেট তৈরি হলো, এই কার্বামেটটা পরে গিয়ে লাংস, ফুসফুসের মধ্যে CO2 রিলিজ করে। নেক্সট এই CO2 রিঅ্যাক্টস উইথ ওয়াটার টু গিভ H2CO3, মানে এই মুহূর্তে CO2টা লাংসের মধ্যে যেটা রিলিজ হলো সেটা কিন্তু CO2 আকারে লিঙ্ক, সেটা H2CO3 আকারেই কিন্তু আছে। এবার H2CO3 পরে কি করবে না, CO2 রিলিজ করবে, সেই CO2টা আমাদেরকে নাক দিয়ে বেরিয়ে যাবে বাইরে, বডি থেকে বেরোবে, আবার এখানে হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন বাইন্ড হবে, কারণ লাংস মানে ফুসফুসের মধ্যে অক্সিজেনের পার্সেন্টেজটা বেশি, তাহলে ওখানে CO2 কে উঠিয়ে দিয়ে আবার হচ্ছে রক্ত মধ্যে হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন বাইন্ড হবে। আচ্ছা, এখানে দেখো ওই যে তারপরে পেজে, দ্য H2CO3 readily dissociate into H plus and HCO3 minus ion, H plus HCO3 minus H plus and the, এটা বাইকার্বনেট হয়ে যায়, হ্যাঁ, and H plus ion promotes loss of the O2 from oxy-HB, মানে এই যে H প্লাসটা বেসিক্যালি হচ্ছে বোর এফেক্টটা,
একটুখানি কথা যেটা আমি শুরুতে বলে দিলাম যে H2CO3 ছিল বলেই হচ্ছে H প্লাস মানে লোয়ারিং অফ পিএইচ করে, তো এটা বলছে তো H2CO3 H প্লাস রিলিজ করলে তবে তো গিয়ে লোয়ারিং অফ পিএইচ হবে না, তো এটা হবে। আচ্ছা দেখো এই মুহূর্তে এইচবি মানে এই যে এইচ প্লাসটা এইচবি ও টুর সঙ্গে বাইন্ড হলে ও টু রিলিজ করে, যেটা হচ্ছে বোর এফেক্টের ক্ষেত্রে বলা ছিল। এইবার একটা জিনিস আসছি দেখো, মেন যে মানে সিও টু রিলিজের যে প্রসেসটা সেটা একটা নিচে আছে এই যে জায়গাটা, বাই দ্য টাইম দ্য ব্লাড পাস বা টু দ্য লাংস, কি আছে বলতো, বাই দ্য টাইম দ্য ব্লাড রিটার্নস টু দ্য লাংস ইট রিচেস রিস্ট ইন সিও টু, যখন রক্তটা মানে বডি থেকে যখন লাংসে আবার ব্যাক করে ফিরে এলো তখন কি, তখন ওর সঙ্গে সিও টু বাইন্ড আছে, মানে যেটা কার্বন যুক্ত মানে সিও টু যুক্ত রক্ত যেগুলো বলা হবে। ইন দ্য লাংস ও টু ইনটেক লিডস টু দ্য ফরমেশন অফ অক্সি এইচপি। তো এইখানে কি আছে, ও টু আছে, ও টুর পার্সেল বেশি বেশি, তো সিম্পলি কথায় বললে এখানে অনেক কিছু স্টেপ আছে। সিম্পলি কথায় বললে যখন এইচবির সঙ্গে সিও টু আছে এই মুহূর্তে, কিন্তু লাংসের মধ্যে ও টুর পার্সেল বেশি বেশি, আচ্ছা সে কি করবে না আমার ও টু কি করবে না, ও টু এবার সিও টু কে বাদ দিয়ে তাহলে শুনতে পাউডু? এবার কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। এবার কি হলো দেখো, ও সিম্পলি ভাবে বললে যে এইচবির সঙ্গে এখন সিও টু বাইন্ড আছে, সেটা দেখো লাংসে ফিরে লাংসে পৌঁছে মানে ফুসফুসে পৌঁছেছে, ফুসফুসের মধ্যে তোমার অক্সিজেনের পার্সেন্টেজ বেশি, এবার কি করবে অক্সিজেনের পার্সেন্টেজ বেশি মানে অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিনের বাইন্ডিং টেন্ডেন্সি বেশি হবে, সেই যখন তোমার হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হবে তখন সিও টু রিলিজ করবে, সিম্পলি বলা যায়। আচ্ছা দ্য লাংস ইন দ্য লাংস ও টু ইনটেক লিডস টু দ্য ও টু যদি যুক্ত হয় এইচবির সঙ্গে লিডস টু দ্য ফরমেশন অফ দ্য অক্সি এইচবি ফরমেশন হবে অক্সি হিমোগ্লোবিন, যেটা একবার প্রথমে হয়েছিল, which causes release of H plus ion and this H plus ion then combines with HCO3, HCO3 সঙ্গে অ্যাটাচ হবে, আবার সেই H2CO3 হবে, ফাইনালি দেখো এই H2CO3 H2 আর CO2 তে রিলিজ করবে। আচ্ছা এই CO2 কিন্তু এবারে গ্যাসিয়াস কন্ডিশন এ কিন্তু একবারে ভেবে বেরিয়ে যাবে, বুঝলে? এবার কথাটা হচ্ছে এক ওইটুকু জিনিস সেটাকে একটু মানে স্টেপ ওয়াইজ করা হয়েছে আর কি। দ্য CO2 ইজ দেন এক্সেল ইনটু ইনটু আউটার অ্যাটমসফিয়ার, বডি থেকে বেরিয়ে যাবে। আচ্ছা এইবারে হিমএরিথ্রিন হিমোসায়ানিন বলা হয়েছিল, এবার দেখো বইতে অনেক কিছু ছিল, এইখানে যদি তোমাকে যদি কিছু লিখতে দেয় দেন এটা নোট আকারে আছে, তো নোটের মধ্যে ছোট্ট করে লেখা আছে দেখবে হিমএরিথ্রিন, একবারে মানে কংক্রিট করে লেখা আছে ইট ইজ আ নন হিম প্রোটিন। জানো তো নন হিম প্রোটিন কেন বলা হয় না, পরফাইরিনের মধ্যে Fe2 অ্যাটাচ হলে যেটা হয় সেটাকে বলা হয় হিম, বুঝেছো? এবারে হিম এ হয় হিম বি হয়, আমাদের ক্ষেত্রে যেটা আছে এটা হচ্ছে হিম বি, হিম এ হিম বি কি করে
বুঝছি, মানে চেঞ্জ হচ্ছে কি করে না, পরফাইরিন যেটা আমাদের কাছে P9 থাকে, Fe2 ওটা হলে হচ্ছে হিম। এবারে সবার ক্ষেত্রে ওই যে P9 যে রিংগুলো আছে, সেই যে 8টা যে পাইরুল পজিশন, সেইখানে সাবস্টিটিউশনটা মানে হিম বিতে যে সাবস্টিটিউশন হয় ওইভাবে তো হয় না, ডিফারেন্ট কিছু কোনো জিনিস হয়। এবার ডিফারেন্ট যদি হয়, যেমন কার ক্ষেত্রে কলমানের সেটা কম্পাউন্ড বলেছিলাম আগের দিন, সেখানে ওখানে 4টে সেন্টারে 4টে ফিনাইল আছে, ফিনাইল পরফাইরিন বলে, টি, হ্যাঁ টেট্রা ফিনাইল পরফাইরিন, TPP বলে, তারপরে এফি। তো সেটা টেট্রা ফিনাইল পরফাইরিন হয়, কলমানস কম্পাউন্ড, সেটা একটা অক্সিজেন ক্যারিয়ার, সেখানে হয়। তো আমি সেটাই আসছি না, আমাদের যে হিম আছে, হিমটা কি জিনিস না, ওই P9 এর মধ্যে এফি থাকবে তখন কি হিম। এবারে P9 এর মধ্যে বিভিন্ন সাবস্টেশন ডিপেন্ড করে 3টে টাইপের হয় হিম হয়, হিম এ হয়, হিম বি হয়, হিম সি হয়। হিম বি মানে হিমোগ্লোবিন বিটা আমাদের অরিজিনেট থেকে, সেটা হচ্ছে হিমোগ্লোবিন বি। এবারে যেটা হিম এ, ওটা সাইটোক্রোম এ তে থাকে, আর হিম সিটা সাইটোক্রোম সি তে থাকে। ওকে, সেটা রাখবেন। আমার এখানে হিম এ থ্রি। তো হিম এ থ্রির মধ্যে পরফাইরিং এর ক্যাভিটির মধ্যে এফি নেই, তো দেন এটা আছে নন হিম প্রোটিন। আয়রন থাকতে পারে, আয়রন আছে, আয়রন Fe2 তে আছে, বুঝেছি, কিন্তু হয় না। আচ্ছা শোনো, এই যে Fe2 আছে, এটা কিন্তু এই মুহূর্তে মানে এখানে লেখা মানে Fe2 কিন্তু শুরুতে ডিঅক্সি Fe2 মানে ডিঅক্সি হিমেরিথ্রিন, ওটা কিন্তু প্যারাম্যাগনেটিক বিহেভিয়ারের হয়। এরপরে বলা হয়েছিল ম্যাগনেটিজমটা বলছি, এরপরে বলা হয়েছিল যখন Fe2 অক্সিডেটেড হয়ে যায় তখন Fe3 হয়ে যায়, D5 সিস্টেম। D5 সিস্টেম হওয়ার পরে তো স্বাভাবিকভাবে একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকার কথা, কিন্তু এখানে আনপেয়ার্ড ইলেকট্রন থাকলেও অক্সিহিম এরিথ্রিন যেখানে Fe3 সেন্টার হয়ে গেছে, সেই Fe3 সেন্টার এই যে দেখাচ্ছে, দেখো এই যে Fe3 সেন্টার, যে অক্সি হিমো এরিথ্রিন, এই যে এখানে এই এফি গুলো এখানে Fe3 সেন্টার হয়েছে, কিন্তু Fe3 সেন্টার হয়ে থাকলেও এইগুলো হচ্ছে কিন্তু ডায়াম্যাগনেটিক হবে। বা ডায়াম্যাগনেটিক কি করে হচ্ছে সেটা যদি বলি, বলবে এই এফি সেন্টার, এই এফি সেন্টার, এই যে দুটো এফিকো সেন্টার আছে, এই এফি সেন্টারের ক্ষেত্রে এফি সেন্টারের মানে এক একটা এফি সেন্টারে ইন্ডিভিজুয়াল ম্যাগনেটিক মোমেন্ট আছে, তাদের মিউ এস আছে, কিন্তু এটার সঙ্গে নেক্সট এফি সেন্টারের যে মিউ এস অপোজিটলি হয়, প্যারালাল এবং অপোজিট, মানে যেটাকে অ্যান্টি প্যারালাল বলা হয়। তো এখানে হলে কি হয় না, অ্যান্টি ফেরোম্যাগনেটিক কাপলিং বলা হয়। এইচএসে বইগুলো বলবে ফেরোম্যাগনেট, ফেরি ম্যাগনেট, অ্যান্টি ফেরো, না এগুলো তো আমি আগেও পড়েছি, আগে পড়েছি না ম্যাগনেটিজম আগের সেমে। তো সেখানে দেখবে ফেরো, ফেরি, অ্যান্টি ফেরো আছে, ওখান থেকে দেখে বুঝতে হবে যেটা একেবারে অ্যান্টি প্যারালাল হয়, মানে Fe3 সেন্টারে ম্যাগনেটিক মোমেন্ট থাকতেই পারে, কিন্তু দুটো Fe3 সেন্টার একটা অন্যকে হচ্ছে ক্যান্সেল করে দেয়, এটাকে বলা যায় অ্যান্টি ফেরোম্যাগনেটিক কাপলিং। অ্যান্টি ফেরোম্যাগনেটিক কাপলিং এর জন্য কিন্তু অক্সি হিম এরিথ্রিন ডায়াম্যাগনেটিক বিহেভিয়ারের হয়, ডায়াম্যাগনেটিক নেচারের হয়, বুঝলি। আচ্ছা, এখানে কালার যেটা হয়, কালারটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে তোমার চার্জ ট্রান্সফার ট্রানজিশন হয়, লিগেন্ড টু মেটাল চার্জ ট্রান্সফার ট্রানজিশন, লিগেন্ড থেকে মেটালে চার্জ ট্রান্সফার ট্রানজিশন হয়। আর অক্সিজেন, হিমোগ্লোবিনের ক্ষেত্রে অক্সিজেন ডাইরেক্টলি মানে O2 হিসাবে বাইন্ড থাকে, O2 হিসাবে। তো এখানে যেটা বাইন্ড হচ্ছে দেখবে, এটা এখানে পারক্সাইড হিসেবে বাইন্ড হচ্ছে, তাই জন্য Fe2, এটা Fe2 সেন্টার, এখানে এটা Fe2, এখান থেকে এটা হয়ে যায় হচ্ছে Fe3 তে, বুঝছি, Fe2 থেকে Fe3 তে হয়। আর এই অক্সিজেন এখানে কিন্তু পারক্সাইড, যে ও লিঙ্কের আছে মানে পারক্সাইড হিসাবেই থাকে। দাঁড়াও, নোটের মধ্যে কি যেত তাহলে ফার্স্ট ওটা। নেক্সট চলে আসছে ক্রিস্টাল স্ট্রাকচার স্টাডিজ অফ হিউম্যানিটি শোজ Fe2 being binded by a 2 oxygen atom from the glutamate and by the 2 oxygen atom from the aspartate, আচ্ছা, groups of the protein chain and drinking which group, আচ্ছা ঠিক আছে, then the Fe2 are further coordinated unevenly to the histidine N, and one Fe2 to the one Fe2 to and the other টু থ্রি হিস্টিডিন। আচ্ছা, এইখানে স্ট্রাকচারটাকে যারা আছে সিম্পলি, আর Fe2 হাই স্পিড থাকে, এই যে স্ট্রাকচারটাকে প্রিন্ট করা হয়েছে, স্ট্রাকচার ডিসক্রাইব করা হয়েছে, কেটার সঙ্গে ক্যাট থাকে। আচ্ছা, আনইভেনলি বলতে এখানে দুটো এন সেন্টারে হিস্টিডিন আছে, দেখো এখানে 3টে আছে, মানে দুটো এফি মানে
ইকুয়াল নয় আর কি। আর একটাতে দেখো, একটাতে একটা সাইডে যে ও আছে এটা গ্লুটামিক থেকে এসছে, এইখানে যেটা আছে সেটা অ্যাসপারটেট থেকে এসছে, এই আর কি। এগুলো জাস্ট ডিসক্রাইব করা হলো। এইখানে কালারটা কিভাবে কালারটা বলা হয়েছে। আচ্ছা, এবার দেখো পার্থক্যের মধ্যে চলে আসছি। পার্থক্যটা বলেছিলাম কি জানি না, মনে হয়। এইচবি দেখো, হিমোগ্লোবিনের মায়োগ্লোবিনের ক্ষেত্রে হিমোগ্লোবিন ইটস অ্যাক্টস অ্যাজ এ ডাইঅক্সিজেন ট্রান্সপোর্ট, মানে ডাইঅক্সিজেন ট্রান্সপোর্ট করে। মায়োগ্লোবিন কাজ করছে হচ্ছে ডাইঅক্সিজেন স্টোরেজ হিসাবে, মাসেল সেল স্টোরেজ হিসাবে। তো এটা হচ্ছে টেট্রামার, হিমোগ্লোবিন হচ্ছে মায়োগ্লোবিন টেট্রামার, আর মায়োগ্লোবিন হচ্ছে মনোমার। ইট ইজ ফাউন্ড ইন ব্লাড, এটাকে হচ্ছে রক্তের মধ্যে পাওয়া যাচ্ছে, বুঝছে। প্লাজমা বলে ভুল বললাম, ব্লাডের মধ্যে। আর এটা হচ্ছে ইট ইজ ফাউন্ড ইন মাসেল সেল, হয়েছে। আচ্ছা, এবারে হচ্ছে ইট কন্টেন্ট, টেট্রামার কন্টেন্ট হচ্ছে 4 পলিপেপটাইড চেন, 2টো আলফা 2টো বিটা ইউনিট। আর এখানে হচ্ছে ইট কন্টেন্টস আর পলিপেপটাইড চেন, অনলি ওয়ান পলিপেপটাইড চেন, হ্যাঁ, ওয়ান পলিপেপটাইড চেন। স্বাভাবিক মলিকুলার ওয়েট এটা যা হবে, এটা 17,000 আছে, এটা প্রায় তার 4 গুণ হওয়ার কথা, মানে 68, 68 না, ওরকম মানে অ্যাপ্রক্স 4 গুণ বলা হয় না। টেট্রামারটা বোঝা যাবে 64,000 হয়েছে। আচ্ছা, অক্সিজেনেশন অফ এইচবি ইজ পিএইচ ডিপেন্ডেন্ট। হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন বাইন্ডিংটা 6 থেকে 6.5, এই লোয়ার পিএইচে ভাবলে বেটার হচ্ছে, বেটার বেটার হচ্ছে বলা ভুল। তো 6 থেকে 6.5 পিএইচে হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ডিং টেন্ডেন্সি কম হয়, অ্যাকচুয়ালি বাইন্ডিং টেন্ডেন্সি কম হয়, সেটা মায়োগ্লোবিনের সঙ্গে বেশি হয়। যেটা এই ইফেক্টটা বোর এফেক্ট। পিএইচ ডিপেন্ডেন্টটা শুধু মনে রাখো। মায়োগ্লোবিনের ক্ষেত্রে এটা পিএইচ ডিপেন্ডেন্ট নয়। মায়োগ্লোবিনের যে কার্ভটা, পিএইচ ডিপেন্ডেন্ট নয় কেন না, মায়োগ্লোবিনের যে কার্ভটা দেখবে, বোর এফেক্টের যে কার্ভটা, সেটা দেখবে স্ট্রেট লাইন, মানে এটা একবার স্ট্রেট লাইন। এখানে পিএইচ এর উপরে কোনো ডিপেন্ডেন্স নেই, পিএইচ এর উপর ডিপেন্ড করে বাড়া কমা এরকম কিছু হয় না, যেটা হিমোগ্লোবিনের ক্ষেত্রে হয়ে গেল। হিমোগ্লোবিনের ক্ষেত্রে যেটা প্রথমে বাড়ে পরে কমে, ওইরকম ব্যাপারটা এখানে কিছু নেই, হ্যাঁ। আচ্ছা, হিমোগ্লোবিন মায়োগ্লোবিনের ক্ষেত্রে আরো দুটো পয়েন্ট তুমি অ্যাড করবে, যেটা যে হিমোগ্লোবিনের ক্ষেত্রে কোঅপারেট, এখানে বলে দিচ্ছি পরে অ্যাড করে নেবে। হিমোগ্লোবিনের ক্ষেত্রে কোঅপারেটিভ ইন্টারাকশন দেখা যায়, মায়োগ্লোবিনে কোঅপারেটিভ ইন্টারাকশন মিসিং থাকে, অ্যাবসেন্ট থাকে। এটা একটা পয়েন্ট বলতে পারবে। আর নেক্সট যদি পয়েন্ট হিসাবে বলো আর একটা, যে হিমোগ্লোবিনের ক্ষেত্রে হিল কোফিসিয়েন্ট, যেটা হিল কোফিসিয়েন্টটা এন, ছোট এনটা ইকুয়াল টু হয়ে যায় 2.8 to 3 পর্যন্ত হয়। আর মায়োগ্লোবিনের ক্ষেত্রে ওটা ইকুয়াল 1 হয়, কারণ ও শুধুমাত্র স্টোরেজ হিসেবে কাজ করে, ওখানে তো ক্যারিং এর কোনো ব্যাপার নেই। তো ওখানে ও কাজ করে অ্যাজ এ হচ্ছে স্টোরেজ হিসেবে, তাই জন্য ওখানে হিমোগ্লোবিনের ক্ষেত্রে, মায়োগ্লোবিনের ক্ষেত্রে এন ইকুয়াল টু 1 হয়। আর এখানে কোঅপারেটিভ ইন্টারাকশনের জন্য এন ইকুয়াল টু 2.8 হয়। এই পয়েন্ট দুটো অ্যাড করে নেবে। আচ্ছা, এরপরে যেটা আসছি দুটোর মধ্যে দেখো, অক্সিজেন ক্যারিং প্রোটিন হিসাবে হিমোগ্লোবিন। আচ্ছা, অক্সিজেন কজনের নাম দেওয়া যাবে। 1 নম্বর বলা হবে হচ্ছে হিমোগ্লোবিন, সঙ্গে মায়োগ্লোবিন থাকছে, তারপরে থাকছে হচ্ছে হিমোসায়ানিন, এটাতে কপার থাকে, আর একটা থাকছে হচ্ছে হিমেরিথ্রিন। এরা দুজন বেশিটা ক্ষেত্রেই প্রেফার করে যে অক্সিজেন ট্রান্সপোর্ট হিসেবে। মানে এদের যে হিল কোফিসিয়েন্ট এটা হয়ে যাচ্ছে প্রায় 3, 2.8 লিখলে বেটার হবে। আর এটা হয়ে যায় 9, মানে এখানে এন ইকাল টু হয়ে যায় 9। তো দেখবে এরা তাহলে কি করছে না, অক্সিজেনটাকে ট্রান্সপোর্ট করে। আচ্ছা, মায়োগ্লোবিন এটা কি হচ্ছে না, মায়োগ্লোবিন এটা ইকাল, মানে এন ইকাল 1 হয়ে যায়। আর হিমেরিথ্রিনের ক্ষেত্রে এন ইকাল 1.2 to 1.4 হয়, যেটা যেটা অনেকটা, যেটাকে অ্যাকচুয়ালি প্রেফার করা হচ্ছে না, এটা ট্রান্সপোর্টও করে, এটা শুধুমাত্র স্টোরেজই করে। আর হিমেরিথ্রিনের ক্ষেত্রে
ট্রান্সপোর্ট করে একের থেকে বেশি হচ্ছে যেহেতু, কিন্তু সঙ্গে সঙ্গে এটা স্টোরেজ হিসাবে ইউজ হয়। তবে এটা বেশি ক্ষেত্রে এটা স্টোরেজই প্রেফারেন্স করবে। এই হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন আর হিমেরিথ্রিন, মায়োগ্লোবিন হিমেরিথ্রিন এটা কিন্তু স্টোরেজ হিসাবে বেশি প্রেফার করবে। তো হিমেরিথ্রিনে যেটা পয়েন্ট আছে যে মেরিন ইনভার্টিব্রেট, সামুদ্রিক যে লবণাক্ত ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা মানে অক্সিজেন ক্যারিং প্রোটিন হিসেবে কাজ করে এবং একই সঙ্গে স্টোরেজে কাজ করে। আচ্ছা, এবার যে পয়েন্ট চলে আসছে দেখবে অক্সিজেনেশন অ্যান্ড অক্সিডেশনের ডিফারেন্স দিয়েছে, কোশ্চেন টাইপ কি সব কিছু আছে। তো অক্সিজেনেশনে কি হয়, মানে বেসিক্যালি এটা হিমোগ্লোবিন, যে হিমোগ্লোবিনকে মাথায় রেখে টাইপ করবে, হিমোগ্লোবিন ক্ষেত্রে বলা হচ্ছে সিম্পলি। তো হিমোগ্লোবিনের ক্ষেত্রে কি হয় না, অক্সিজেন অ্যাড হয় এবং সেখানে কি হয় মেটাল সেন্টারের কোনোভাবেই অক্সিডেশন স্টেটে কোনো চেঞ্জ হয় না। তো অক্সিডেশন স্টেটে কোনো চেঞ্জ হবে না। ইন দিস প্রসেস ডাইঅক্সিজেন মলিকুল অ্যাক্টস অ্যাজ এ লিগেন্ড কোঅর্ডিনেট টু দ্য মেটাল সেন্টার। এখানে অক্সিডেশন নাম্বারে কোনো চেঞ্জ হবে না, যেমন ছিল তেমন থাকবে Fe2। ওখানে শুধুমাত্র কি হাই স্পিন টু লো স্পিন হয়ে যায় O2 লিগেন্ড অ্যাড হওয়ার পরে। অক্সিডেশন কি হয়, দিস প্রসেস ইনভলভস লস অফ ওয়ান অর মোর ইলেকট্রনস বাই অ্যাটমস অর আয়ন। এখানে কি হয়, অক্সিডেশনের ওই যে ডেফিনেশন, লস অফ ইলেকট্রন হয় বা অক্সিডেশন নাম্বারের ইনক্রিজ হয়। আচ্ছা, অক্সিজেন মাস্ট বি ইনভলভ, এখানে অক্সিজেন মাস্ট ইনভলভ হতেই হবে, কিন্তু অক্সিডেশনে সবসময় অক্সিজেন ইনভলভ হওয়ার প্রয়োজন হয় না। সেই ছোটোবেলায় যে ডেফিনেশন পড়েছি অক্সিজেন দিয়ে, সেখানে অক্সিজেন অ্যাড হতেই হবে, কিন্তু পরে যে ডেফিনেশনগুলো চলে এসেছে যেখানে ইলেকট্রন লস করে বা অক্সিডেশন আমার ইনক্রিজ হয়, ডেফিনেশনগুলোর মধ্যে কিন্তু আর মানে সেই ডেফিনেশনগুলো ডেফিনেশন না, পরের যে রিয়াকশনগুলো আছে সেখানে Fe2 থেকে এখন Fe3 হচ্ছে। ধরো জিঙ্ক বা কপারের সঙ্গে রিয়াক্ট করবে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, CO2 থেকে CO0 হচ্ছে, সেখানে যেটা হচ্ছে রেডক্স রিয়াকশন, সেখানে তো অক্সিজেন ইনভলভমেন্টের কোনো ব্যাপার নেই। এই জন্য অক্সিডেশনে সবসময় অক্সিজেন ইনভলভমেন্ট সবসময় থাকতে পারার কোনো ব্যাপার নয়, বাট অক্সিজেনেশন যেখানে মানে অক্সিজেন ক্যারিং এর কাজ হচ্ছে, ট্রান্সপোর্টের কাজ হচ্ছে, সেখানে তো অক্সিজেন অ্যাড হতেই হবে। অ্যান্ড দ্য আইডেন্টিটি অফ দ্য ডাইঅক্সিন মলিকুল ডাজ নট চেঞ্জ। এখানে অক্সিজেন O2 কন্ডিশনে থাকে, মানে সিঙ্গেট অক্সিজেন কন্ডিশনে থাকে। এখানে অক্সিজেন অক্সিজেন গ্যাস হিসেবেই থাকে, এর কোনো অক্সিডেশন মানে অক্সিজেনের কোনো চেঞ্জ কিছু হয় না। কিন্তু এখানে যেটা হয়, এখানে তো অক্সিজেন দেখবে অক্সিজেন হয়ে যায়, অক্সিজেন সিম্পল অক্সিজেন থেকে অক্সাইড O2-, এই যে এখানে দেখো MgO2 ছিল, O2 থেকে যখন MgO হয়ে গেছে, এখানে তো ও আর আগের মতো সিঙ্গেট অক্সিজেন O2 আকারে তো নেই, 1 নম্বর, আর এটা নিউট্রাল আকারেও তখন নেই, এটা তখন O2- হয়ে গেছে, অক্সাইড আয়ন হয়ে গেছে, এই যে জিনিসগুলো। কিন্তু যেখানে অক্সিজেনেশন হচ্ছে সেখানে কিন্তু ওই চেঞ্জটা হয় না। আচ্ছা, আচ্ছা সিম্পলি, আচ্ছা দুটো এক্সাম্পল, ওটা এইচবির সঙ্গে O2 তে HbO2 করা আছে, আর একটা এমজির সঙ্গে Cl2 তে MgCl2। এখানেও দেখো ম্যাগনেসিয়াম 2+ গেছে, কিন্তু হয়নি, মানে অক্সিজেন ইনভলভমেন্ট হয়নি, যে অক্সিজেন অ্যাড হয়ে হবে এমন কোনো কথা না। আচ্ছা, পরে চলে আসছি, স্টেট দ্য হাউ CO এফেক্ট বায়োলজিক্যাল সিস্টেম। এইবারে এটার ক্ষেত্রে বলতে গেলে দুটি পয়েন্ট বলছি। ফার্স্ট হচ্ছে CO, মানে কার্বন মনোক্সাইডের সঙ্গে হিমোগ্লোবিনের যে বাইন্ডিং টেন্ডেন্সি, সেটা অক্সিজেনের বাইন্ডিং টেন্ডেন্সির থেকে অনেক অনেক গুণ বেশি হয়েছে। এই জন্য দুটো পয়েন্ট বলা হয়েছিল যে অক্সিজেন কথা বলছি না, CO মানে কার্বন মনোক্সাইড যখন আমার রক্তের সঙ্গে বাইন্ড হয়, কার্বন মনোক্সাইড যখন রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হয়, সেই বাইন্ডিং টেন্ডেন্সি অক্সিজেনের বাইন্ডিং টেন্ডেন্সি থেকে অনেক গুণ বেশি, বুঝেছিস? সেটাকে একটুখানি কমাতে পারে, একটুখানি কমায় হচ্ছে কার কাজ বলছিলাম, ওপরের দিক, মানে এটা যদি তোমার P9 রিং হয়, হিম লিখে দিই, হিম বি হয়, হিম বি একেবারে ওপরে যেখানে F7 হিসাবে, F7 F7 যেখানে তোমার ডিস্টাল হিস্টিডিন থাকে, মনে রাখো বলছিলাম ডিস্টাল হিস্টিডিন থাকে। এই ডিস্টাল হিস্টিডিন কি করে, সিওটা অ্যাকচুয়ালি থাকতে চায় হচ্ছে এফির সঙ্গে C ডবল বন্ড এরকম স্ট্রেট লাইনে থাকতে চায়, বুঝছে, ট্রিপল করবে লিগেন্ড, এটা এভাবে থাকতে চায়। এই ঝামেলাটা কি হয়েছে, যে ডিস্টাল হিস্টিডিন এই জায়গাটা ব্লক করে রেখেছে, তাহলে থাকতে হলে কিরকম থাকতে হবে, এই C
এর সঙ্গে ওকে এভাবে থাকতে হবে, মানে বেন্ড মোশনে থাকতে হবে। কিন্তু ও প্রেফার করে এটা, যদি এইটা পেতো মানে স্ট্রেট লাইনে স্ট্রেটলি হচ্ছে সোজাসুরি এবারে স্ট্রেট চেন হিসাবে যদি বাইন্ড করতে তাহলে এখানে সিওর বাইন্ডিং টেন্ডেন্সি এক্সট্রিমলি বেশি হতো, সেখানে আর কিছু করাই যেত না। সেটাকে একটু কতটুখানি কমিয়ে রেখেছে কে, নাম হচ্ছে ডিস্টাল হিস্টিডিন। বুঝেছি কেন না, এই যে পজিশনটা, এই পজিশনটা যে বেন্ড এটা থাকার জন্য সিওকে যে বেন্ড হতে হচ্ছে, এটা কি করছে না সিওর বাইন্ডিংটাকে একটুখানি লেস প্রেফারেন্স দিচ্ছে, লেস ফেভার করছে বলো। আর ও টু সেখানে ঠিক আছে, কারণ ও টু যে বাইন্ড হয়, ও টু কিন্তু এরকম করে বাইন্ড হয়, বেন্ড হিসাবে বাইন্ড হয়, এরকম ভাবে ও টু বাইন্ড হয়। মানে এপির যে 6 পজিশনে ফাঁকা ছিল উপর দিক দিয়ে যেটা আসছে মানে ডিজিটাল হিস্ট্রির পাশ দিয়ে, ওটা কিন্তু এভাবে থাকে। আরে ডিজিটাল হিস্ট্রিটা থাকলো, তো সেটা প্রেফার করছে, কারণ অক্সিজেন যেভাবে বাইন্ড হয়, অক্সিজেনের বাইন্ডিং যে মোশন সেটাকে প্রেফার করছে। তাই জন্য ওখানে কি করে না সিওকে একটুখানি লেস প্রেফার করে, আর ও টুটাকে ফেভার করে ভালো, মানে সবচেয়ে ভালো ও টুকে চেষ্টা করে। কিন্তু যাই হোক না কেন সিও, যেহেতু সিও আছে, সি লিগেন্ডটা সিও হচ্ছে খুব পাই অ্যাসিডিক লিগেন্ড, তো সিওর পাই অ্যাসিডিক লিগেন্ড হওয়ার জন্য কিন্তু বাইন্ডিং টেন্ডেন্সি মানে ডিজিটাল হিস্ট্রিতে আরো কিছু করার পরেও বাইন্ডিং টেন্ডেন্সি সবসময়ের জন্য সিওরই বেশি থাকে, ওটা কিন্তু মোটেও কমে না। হয়েছে, ওইটা দেখবে। আচ্ছা এইখানে এই ও টু এইচবির সঙ্গে মানে অক্সিজেনেটেড এইচবি হলেও তার সঙ্গে সিও থাকলে তার সিও এইচবি হয়ে যাবে, মানে যেটা হচ্ছে তোমার সিও অ্যাটাকস দ্য এইচবি অ্যান্ড ডিসপ্লেস অক্সিজেন ফ্রম অক্সি এইচবি। মানে অক্সি হিমোগ্লোবিন থেকেও তোমার হচ্ছে মানে সিও হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হয়ে হবে কার্বক্সি এইচবি, আর ও টুকে রিলিজ করে দেবে। অক্সি হিমোগ্লোবিন থেকে ও টুকে রিলিজ করে দিতে পারে যদি সিও বেশি থাকে। তাই জন্য ধোঁয়া বা কোনো জায়গায় থাকবে যেখানে হচ্ছে সিও বেশি আছে, সেখানে দেখবে তোমার শ্বাসকষ্ট এমনিতেই শুরু হয়ে যাবে, কারণ সিও যদি প্রেজেন্স থাকে, সিও অক্সি হিমোগ্লোবিন থেকে অক্সিজেনকে বের করে দিয়ে নিজে বাইন্ড হয়ে যাবে, এতটা বেশি হয়। সেই জন্য না সিও শুধুমাত্র পাই অ্যাসিডিক লিগ্যান্ডের জন্য। বুঝছে, এবার দেখো দ্য কার্বক্সি এইচবি ইজ স্টেবলার, স্টেবলার ওয়ার্ডটা না ইউজ করে এটা ইউজ করবে হচ্ছে মোর স্টেবল ইউজ করবে। Carboxy HB is more stable complex than oxy HB, so that the net result is the reduction in the blood capacity of carrying O2. ব্লাড ক্যাপাসিটি অফ ক্যারিং O2 বলতে, আগে ধরো তোমার যদি 100টা হিমোগ্লোবিন থাকতো, পুরোটাই কার সঙ্গে বাইন্ড হতো, 100টা হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে বাইন্ড হতো। কিন্তু এই মুহূর্তে ওই 100টা হিমোগ্লোবিন যদি সিও প্রেজেন্স থাকে, তো ওটা তো 100টা ওই হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হতে পারবে না অক্সিজেন, তখন কি হবে না সিও হতে থাকবে 75টা। সিও প্রেফারেন্স যদি বেশি তো বলছি, এগুলো কোনো প্রেফারেন্স মানে পার্টিকুলার টার্ম মানে ডিজিট নয়, পরিমাণও নয়, এমনি জাস্ট বলছি যখন 100 ছিল, 100তে 100%ই হচ্ছে ও টু বাইন্ড হতো, 100টাতে 100টাই বাইন্ড হতো ও টু। সিও প্রেজেন্স থাকলে সিও থেকে 75টা হয়ে গেছে, ও টু সেখানে মাত্র 25টা হচ্ছে, তো স্বাভাবিকভাবে রক্তের যে ক্যাপাসিটি, হিমোগ্লোবিন যে ক্যাপাসিটি, রক্তের যে বাইন্ডিং টেন্ডেন্সি ছিল সেটা দেখবে পরিমাণটা কমে গেছে। মানে আগে রক্ত 100 মানে হিমোগ্লোবিন 100টা অক্সিজেন নিয়ে যেত, এখন মাত্র 25টা অক্সিজেন নিয়ে যাচ্ছে। বাকিটা সিও নিয়ে যাচ্ছে, সিওটা নিয়ে আমার কোনো কাজে লাগবে না। এরপরে দেখো ইনিশিয়াল এফেক্ট অফ দ্য সিও পয়জনিং। সিও যদি সিও পয়জনিং বলতে সিওর বিষক্রিয়াকে সিম্পলি, মানে সিও যদি বেশি অ্যাড হয়ে যায়, ইজ দ্য ইনিশিয়াল এফেক্ট, প্রথমেই এফেক্ট কি আছে, ইজ লস অফ অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস না বলে এটাকে সিম্পলি কনসাসনেস বললে বেটার হবে, মানে জ্ঞান হারিয়ে ফেলে আর কি। অ্যান্ড জাজমেন্ট, জাজমেন্ট বলতে হচ্ছে মানে জাজমেন্ট মানে ওই ডিসিশন নেওয়ার যে ক্ষমতা, জাজমেন্ট, হুইচ আর রেসপন্সিবল ফর মেনি অটোমোবাইল অ্যাক্সিডেন্ট। অটোমোবাইল অ্যাক্সিডেন্ট বলতে ভেহিক্যাল আর কি, যেগুলো হচ্ছে কার অ্যাক্সিডেন্ট বলো, যেগুলো হয় রোড অ্যাক্সিডেন্টের জন্য রেসপন্সিবল। অ্যান্ড উইথ ইনক্রিজিং এক্সপোজার টু হায়ার লেভেলস অফ সিও, উইথ ইনক্রিজিং এক্সপোজার টু হায়ার লেভেল সিও, হায়ার লেভেল সিও গেলে, সিও যখন এক্সপোজার হবে তখন এই পজিটিভটা আসবে। আচ্ছা সিও, আচ্ছা অবভিয়াস হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডার উইল অকার এন্ডিং ইন দ্য ডেথ, বা সোজা যদি হয় তো ভেরিয়াস মেটাবলিক ডিসঅর্ডার করবে,
উইথ হচ্ছে অকারিং এন্ডিং ইন দ্য ডেথ, একবারে মৃত্যু হতে পারে, এটা ঠিক মৃত্যু হতে পারে। তো সেখানকার সলিউশন হিসেবে একটাই থাকবে, যে যার যার নিজের মনে হচ্ছে যে সে সিওর এক্সপোজারে এসছে, দেন ওকে ফ্রেশ এয়ার দাও, ফ্রেশ জায়গায় নিয়ে গিয়ে এয়ারটাকে হচ্ছে ইনটেক করতে হবে, বেশ জোরে জোরে শ্বাস নিতে হবে। আদারওয়াইজ এখানে যদি আরও বেশি হয়ে যায়, মানে সিওর বাইন্ডটা, দেন তোমাকে কী করতে হবে, অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেনে হাই পার্সিয়াল প্রেসার দিয়ে অক্সিজেনটাকে বাইন্ড করতে হবে, বুঝেছে? এই যে হাই পার্সিয়াল প্রেসার যখনই দেবে তখন সিওএইচপি থেকে, যেটা কার্বক্সি হিমোগ্লোবিন থেকে, O2 পার্সিয়াল প্রেসার বেশি দিলে O2 এইচবির সঙ্গে বাইন্ড হবে, হাই পার্সিয়াল প্রেসারে O2 এইচবির সঙ্গে বাইন্ড হবে, তখন সিও রিলিজ হয়ে যাবে। এটাই সলিউশন। হ্যাঁ, এবারে চলে আসছি আমার হচ্ছে কমপ্লেক্স, কিছু মেটাল কমপ্লেক্স হচ্ছে বায়োলজিক্যাল বা যে মেডিসিনাল ইউজ হিসেবে আসবে। ফার্স্ট যেটা চলে আসছে সেটা হচ্ছে সিসপ্লাটিন। সিসপ্লাটিন কমপ্লেক্সের ক্ষেত্রে পড়েছি সিসপ্লাটিন কি জিনিস, ঠিক আছে? এবার দেখবে সিসপ্লাটিনের নামটা আছে না, নামটা একটুখানি চেঞ্জ করবে। হ্যাঁ, এখানে যে নামটা আছে একটু আগের, তো নামটা একটুখানি মানে মডার্ন যে কনসেপ্ট সেই অনুযায়ী নেই। ডাইমির মধ্যে ঠিক আছে, যেন ক্লিয়ার হয়ে যায়। ডাইমিনের পরে যেটা ডাইক্লোরো আছে না, ওটা তো অ্যাকচুয়ালি হবে ডাইক্লোরিডো, হয়েছে? ডাইক্লোরো নয়, ডাইক্লোরিডো, CHLORIDO, ক্লোরিডো, ডাইক্লোরিডো। আর একটা জিনিস বলেছে যে এটা নিউট্রাল হিসাবে আছে, তো এটা হয়ে যাবে হচ্ছে ডাইক্লোরিডো প্লাটিনাম, বুঝলে? ডাইক্লোরিডো নিউট্রাল কমপ্লেক্সই আছে, মানে PT2 আছে, দুটো Cl মাইনাস আছে, তো এটা নিউট্রাল কন্ডিশনে আছে, তো নামটা এরকম হবে ডাইঅ্যামিন ডাইক্লোরিডো প্লাটিনাম 2, হয়েছে? ওর শর্ট ফর্ম ওকে নিয়ে নেওয়া হচ্ছে DDP, ডাইক্লোরামিনের ডি, ডাইক্লোরিডোর ডি, আর প্লাটিনামের পি। তো DDP ইজ দ্য বেস্ট known example of the application of the coordinated compound in medicine. এটাকে ক্যান্সারের ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা হয়। আচ্ছা, এবার সিম্পলি একটা কথা বলি, ক্যান্সারের ব্যাপারটা কি জিনিস না, ক্যান্সার জিনিসটা হয় কিভাবে কন্ট্রোল করবে সেটা আগে জানার জন্য ক্যান্সার জিনিসটা কি জানতে হবে। তো সিম্পলি কথায় বলতে গেলে আমাদের বডিতে যেখানে যেরকম শেপ হয়, বুঝেছি? তো সিম্পলি একটা হাতের ক্ষেত্রে আছে, যেখানে যেরকম শেপ হয়ে যায়, তো সেই শেপটা কিন্তু নির্ধারণ করে একবারে শুরুতে যে বায়োলজি সিম্পল জিনিস, যেখানে শুরুতে একবারে যেখানে প্রোডাকশন মানে যেখানে শুরু হচ্ছে একবারে সেখানে স্টেম সেল তৈরি হয়, স্টেম সেল, ষোলোটা মনে স্টেম সেল থাকে। সেখান থেকে যখন আস্তে আস্তে বডির গঠন তৈরি হচ্ছে, দেহের গঠন হচ্ছে, তখন যেখানকার গঠন যেমন হবে, হাত পা যেমন যার গঠন হয় সেরকমই হয়। কেবল এটা হচ্ছে কন্ট্রোল, মানে এটা নিয়ন্ত্রিতভাবেই হচ্ছে এই কোষ বিভাজনগুলো হয়। দেখবি কোনো একটা জায়গায় হয়তো কেটে গেছে, সিম্পলি ক্ষত একটা হয়েছে, সেটা কিন্তু তার যে আগের শেখানো আছে যেরকম শেপ হওয়ার কথা, সে সেরকম শেপে রিপেয়ার করবে। এবারে কোনো কারণে যদি বার্ন হয় তাহলে সেখানকার মানে নষ্ট হয়ে যায়, কোষের বেশিরভাগটা নষ্ট হয়ে যায়, তো সেই জায়গার মধ্যে আর আগের ফর্মটা আসে, বাট ওই দাগটা থেকে যায়, মানে স্কিনটা যে হিটে যে স্ট্রিঙ্ক হয়ে যায় সেটা থেকেই যায়, বাদ বাকিটা অনেকটা কিওর হয়ে যায়, মানে আগের মতো শেপে ফিরে আসে। এইবারে প্রবলেমটা দেখো, এটা তো সবই কন্ট্রোল আগে থেকে সেট করা আছে, ওগুলো ওরকমই হবে। এইবারে কোনো জায়গার ফার্স্ট দেখবে যদি সেল ডিভিশন আনকন্ট্রোলড হয় না, আমরা কি দেখি হঠাৎ করে দেখবে শেপটা একটুখানি ডিফারেন্ট হয়ে গেছে, কোনো একটা জায়গায় হয়তো একটুখানি উঁচু হয়ে যাচ্ছে, যেটাকে পরের দিকে খুব বেশি বাড়লে তখন ওইটাকেই আমরা বলি হচ্ছে যে বুঝলি আমরা টিউমার বলি। এবার টিউমারের ক্ষেত্রে আসি, মানে এটা দেখবে নর্মাল শেপের থেকে একটুখানি উঁচু হয়ে যায়, মানে ওখানে বেসিক্যালি হচ্ছে সেল ডিভিশনটা যেরকম হওয়ার কথা, রেগুলার যেটা হওয়ার কথা, স্বাভাবিক যেটা হওয়ার কথা থেকে বেশি হয়। এর পরের পয়েন্ট চলে আসছি, টিউমার আবার দুটো টাইপের আছে, একটা হয় বিনাইন। বিনাইনটা বলতে সিম্পল ভাবে জানো, বিনাইনটা হচ্ছে লেস মানে কম ক্ষতিকারক একটা হয়, ওটা কিছু হয় না, বুঝছে? ওটা ওভাবেই বিনাইনটা একটা হয়, আর একটা হচ্ছে ম্যালাইন। ম্যালাইনটা বেসিক্যালি হচ্ছে ক্ষতিকারক। বিনাইনটা কি জিনিস না, বিনাইনটা অনেকের ক্ষেত্রে দেখবে যেমন আছে, টিউমারটা যেমন আছে ওরকম করেই তাতে তার সারা জীবন চলে গেল, তো সেটা কি হয় না, সেটা বিনাইন।
বিনাইন মানে সেটা হচ্ছে ক্ষতিকর নয়। তাহলে ঠিক কি জিনিস না, ওখানে যে সেল ডিভিশনটা হয়েছে সেটা অনিয়ন্ত্রিত হয়েছে, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয়েছে, তার জন্য এরকম হয়ে গেছে। কিন্তু সেটা একটা টাইম পরে থেমে গেছে, সেটা আর ফার্দার এগোয়নি বা মেলাইনে ট্রান্সফার হয়নি। বিনাইনে অনেক সময় মেলাইনে ট্রান্সফার হয়, কিন্তু সেটা হয়নি। তো ওই মুহূর্তে তাহলে ওটা ওভাবেই থেকে যাবে, ওর কোনো প্রবলেম নেই। কিন্তু যেটা মেলাইন, সেখানে কি হয় না, এই যে পোর্শনটা আছে তার যেহেতু তোমার হচ্ছে ওই সেল ডিভিশনটা খুব ফাস্ট হয়, বেসিক্যালি হচ্ছে সিম্পল কথা লিখলে লিখবো আনকন্ট্রোলড আনকন্ট্রোলড সেল ডিভিশন হয়। এর মানে কি বুঝবে? সিম্পলি কথা একটা জিনিস পাবো, যে যে কোষটার কোষ বিভাজন খুব ফাস্ট হচ্ছে, সেখানে কি হবে না, যে কোষগুলো তৈরি হচ্ছে সেগুলো চটপট তৈরি হবে, এবং একই সঙ্গে তাহলে কি হবে, ওই কোষগুলোর এজিং, যে বয়স, ওই কোষগুলোর বয়সও খুব ফাস্ট আসবে। যেহেতু তার বিভাজনটা খুব ফাস্ট আসছে, তাহলে কোষগুলো মানে বৃদ্ধিটা, সিম্পল বৃদ্ধিটা যদি খুব ফাস্ট আসছে, তাহলে একইভাবে কি হবে না, তার বয়সটাও খুব সহজে মানে পরিণতির দিকে যাবে, বয়সটাও খুব সহজে বাড়বে, এজিং হবে, এবং সেটা আগে ভাগে মারা যাবে। মানে ওইখানে পাশাপাশি যে কোষগুলো আছে তাদের অনেক আগে এই কোষটার বিভাজন, এই জায়গায় যে কোষগুলো তাদের বিভাজন হবে, বিভাজন হারটা এত বেশি হবে, তাদের বয়সটাও খুব বাড়বে, মানে খুব বেশি ফাস্ট এটা হচ্ছে পরিণতির দিকে যাবে, এবং যার ফলে কি হয়ে যাবে না, বাকি কোষগুলো থেকে যাবে, কিন্তু ওইখানের কোষগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে আর কি। যেটা ফাইনালি হয় এরকম একটা আইডিয়া দেওয়া আছে যে ক্যান্সারের ক্ষেত্রে নষ্ট হয়ে যায় ফার্স্টে, মানে কোষগুলো নষ্ট হয়ে পড়ে যায় সিম্পল ভাবে। তো সেই জায়গায় যদি বলি, তো ওইখানে এজিং হয় ফাস্ট, মানে ওই কোষগুলোর বয়সটা খুব দ্রুত হয়, তার জন্য এরকম হয়। এইবারে কি হয়েছে, এই কথাগুলো বলা হলো কেন, এই যে সিস প্লাটিন যেটা ইউজ হবে, এটা না হলে বুঝতে পারবে না। তো সিস প্লাটিন কি করে না, সিস প্লাটিন যেগুলো সিলেক্টিভলি হচ্ছে আমাদের ওই কোষ বিভাজন যেখানে মানে ক্যান্সার সেল যেখানে বলবেন, যেগুলো ক্যান্সার সেল বলতে যেগুলো হচ্ছে ম্যালাইন টিউমার, তো ম্যালাইন যেখানে আছে সেখানে তো ক্যান্সার সেল হিসেবে তাদের ট্রিট করা হচ্ছে, তাদের কোষ বিভাজন এখনো কন্ট্রোল নয়, আনকন্ট্রোল কোষ বিভাজন হচ্ছে। সেইখানে কি করা হয়, যেটা আমাদের অ্যাকচুয়ালি কেমোথেরাপি হিসেবে যেটা ইউজ হয়, ওখানে কি হয় না, সিসপ্লাটিন ইউজ করা হয়, ইনজেক্ট করা হয়, ঠিক আছে। সিসপ্লাটিন ইনজেক্ট করা হলে সিসপ্লাটিন কি করে না, সিলেক্টিভলি গিয়ে ওই ছিল অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হচ্ছে যেখানে, ওরা বুঝতেই পারবে, সিসপ্লাটিন নিজে থেকে বুঝে যাবে কোনখানে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হচ্ছে, ওইখানে গিয়ে বাইন্ড করে যায়। বাইন্ড করে কার সঙ্গে, ডিএনএ যে স্ট্র্যান্ড আছে, ডবল হেলিক্স মডেল পড়েছো, সেই স্ট্র্যান্ডের গুয়ানিন যেগুলো আছে, গুয়ানিনের সঙ্গে গিয়ে ও কি করে বাইন্ড করে সিলেক্টিভলি। এবং এটা দুটো পদ্ধতি, একটা হচ্ছে কোষের অভ্যন্তরে, কথা বলছি কোষের বাইরে নয়, কোষের অভ্যন্তরে তোমার সিসপ্লাটিন এন্টার করে কি করবে না, ডিএনএ যে ডবল হেলিক্স স্ট্র্যান্ডগুলো আছে, স্ট্র্যান্ডের গুয়ানিনের সঙ্গে, দুটো গুয়ানিনের সঙ্গে ও হচ্ছে অ্যাটাচ হয়ে যাবে, দুটো স্ট্র্যান্ডের গুয়ানিনের সঙ্গে ও অ্যাটাচ হয়ে যাবে, যার ফলে কি করবে না, গুয়ানিনের সঙ্গে অ্যাটাচ হয়ে গেলে, আচ্ছা এইখানে একটা জিনিস বলি, যে তোমার হয় না অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, আর তোমার হচ্ছে ওই যে থায়ামিন হয়। এখানে আরেকটা জিনিস আছে আরএনএ ক্ষেত্রে, ইউরাসিল। এই যখন মানে ডিএনএ যখন রেপ্লিকেশন হচ্ছে, মানে যখন আরএনএ থেকে যখন মানে অনেক কিছু আছে, মেসেঞ্জার আরএনএ আছে, ট্রান্সক্রিপ্টর আরএনএ আছে, রেপ্লিকেশন আরএনএ আছে, এরকম করে যখন তোমার আরএনএ তৈরি হচ্ছে মানে কোষ বিভাজন হবে, তখন কি হয় তার পর্যায়ে ওই যে ডিএনএ, ওই যে ডিএনএ মধ্যে এজি, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আছে, থাইমিন আছে, নাম শুনেছো, সেরকম আরেকজন আছে আরএনএ ক্ষেত্রে ইউরাসিল। এই ইউরাসিল এসে কোনো জায়গায় যদি বসে যায়, তখন সেখানে কোষ বিভাজনটা থেমে যাবে, ইউরাসিল এসে বাইন্ড হয়ে গেলে কোষ বিভাজন থেমে যাবে, তো সেটাকে বলা স্টপ কোডন। এই জায়গাটা মানে এগুলো বায়োলজি জিনিস, এগুলো বাদ দাও। আমার এখানে কি করলো, এখানে স্টপ কোডন আসেনি, এখানে কি হয়েছে না, এখানে আমি যে সিসপ্লাটিন ইউজ করেছি, সিসপ্লাটিন গিয়ে ভেতরে গুয়ানিনের সঙ্গে গিয়ে বাইন্ড করে গেছে। তাহলে গুয়ানিনের সঙ্গে বাইন্ড হয়ে যে রেপ্লিকেশনটা কমপ্লিট হতো, সেটা রেপ্লিকেশন কমপ্লিট হতে দেবে না, এই গিয়ে সিলেক্টিভলি গুয়ানিনকে ধরে নিয়েছে। ফলে কি করবে না, পরে যে রেপ্লিকেশন হয়ে যেটা সেল ডিভিশন হতো, সেই সেল ডিভিশনটাকে বাধা দেয়, সেল ডিভিশনটাকে আটকে দেয় কে, আমার এই সিসপ্লাটিন। তো এইখানে আরো দুটো কথা বলতে হবে। ফার্স্ট হচ্ছে সিসপ্লাটিন রীতিমতো হচ্ছে টক্সিক, মানে বিষাক্ত, বুঝলে।
তাই কেমোর পরে প্রচণ্ড ডাইভার্স সাইড এফেক্ট থাকে। সেটা হোক, এটা কথা ফার্স্ট হচ্ছে প্রচণ্ডভাবে টক্সিক। তাই জন্য এটাকে এমন নয় যে আমার যতগুলো মানে সব যেহেতু আমি বলে ধরে নিয়েছি যে এতজন আছে মেলাইন সেল, তাহলে একসঙ্গে পুরোটা দেবে, মানে একসঙ্গে পুরোটা দেওয়া হয় না, কিছু উইক অন্তর অন্তর ওয়েট করে। মানে ওটা তো সিম্পলি ভাবে ধরো ওটা বীজ হিসাবে দেওয়া হচ্ছে বীজ, তো ওটাকে যখন দেওয়া হচ্ছে তখন একসঙ্গে পুরো ডোজটা দেওয়া যাবে না, কিছুদিন অন্তর অন্তর মানে কিছু উইক পর পর ওয়েট করে করে ওটা হচ্ছে ডোজটাকে দেওয়া হবে। ওকে, আর এর সঙ্গে কি দেওয়া হয়, একটা কেমো প্রোটেক্টর হিসেবে ইউজ করা হয়, একটা ওই আছে না সোডিয়ামের একটা সল্ট আছে, যেটা একটা সিম্পল বলতে গেলে সোডিয়ামের একটা কমপ্লেক্স সল্ট আছে, যেই কমপ্লেক্স সল্টটা কি করবে না, যে পরিমাণ দিলাম যে পরিমাণ ইউজ হলো হলো, পুরোটা যে একবারে গিয়ে এবার তো বুঝতে পারছো পার্টিকুলার, দেখো পার্টিকুলার তো এই জায়গাতে দিয়ে দেওয়া হচ্ছে না, বডিতে দেওয়া হচ্ছে। তো কিছু জন সিলেক্টিভলি এখানে বাইন্ড হবে, আর বাকি জন তো যার জায়গা মানে যারা এখানে বাইন্ড হলো না, তারা তো গোটা শরীরের মধ্যে ঘুরবে। ওদেরকে ধরে রাখা, ওদেরকে ধরে বডি থেকে এক্সট্রাক্টেড করে দেওয়ার জন্য যাদেরকে ইউজ করা হয় তার নাম দেখো এখানে সিম্পলি ওদের একটা আছে যেন, এই যে ইট ইজ হাইলি টক্সিক বলতে সিসপ্লাটিন হাইলি টক্সিক হয়। তো কেমো প্রোটেক্টার লাইক সোডিয়াম ডাইথায়ো কার্বামেট, থায়ো বলতে সালফার আছে, ডাইথায়ো কার্বামেট, এটা দেওয়া হয়। এটা দিলে কি হয় না, এটা রিডিউসেস টক্সিসিটি। সিম্পল কথা বলতে এটা হচ্ছে তোমার ওই যেগুলো এক্সেস হয়ে যাবে, যেগুলো কাজে রাখছে না তাদেরকে কিন্তু, মানে এটাও তো একটা কমপ্লেক্স আয়ন, কমপ্লেক্স আয়ন, এরা কি করবে ওই সিসপ্লাটিনটাকে অ্যাবসর্ব করে নেবে, প্লাটিনাম সেন্টারটাকে রিসিভ করে নেবে, বুঝলে? আচ্ছা, মুড অফ অ্যাকশনটা দেখে নাও। এই মুড অফ অ্যাকশনের মধ্যে এইখানে একবার চলে আসছি। আচ্ছা, দ্য মোড অফ অ্যাকশন অফ সিসপ্লাটিন বেসড অন দ্য ক্যাপাসিটি টু বাইন্ড ডিএনএ অ্যান্ড ব্লক দ্য, কিটাকে বাধা দিবে, ব্লক দ্য রেপ্লিকেশন, মানে রেপ্লিকেশন না হলে সেল ডিভিশন হবে না। হ্যাঁ, সেল ডিভিশন বেসিক্যালি সেল ডিভিশনটা বাধা দিচ্ছে রেপ্লিকেশনটাকে বাধা দিয়ে। আচ্ছা, পরে দেখো, এইবারে মেন পয়েন্টটা আসি, দেখো সিন্স দ্য সিএল মাইনাস আয়ন কনসেন্ট্রেশন কি থাকে না এক্সট্রা সেলুলার ফ্লুইড, সিম্পলি কথায় বলো কোষের বাইরে সিএল মাইনাসের কনসেন্ট্রেশন বেশি থাকে। তাই সেখানে যখন সিসপ্লাটিন দেবে, সিসপ্লাটিন কোষের বাইরে যখন থাকবে তখন সিসপ্লাটিন কন্ডিশনই থাকবে। মানে কি এখানে আর একটা কন্ডিশন হতে পারে যেটা কোষের অভ্যন্তরে হবে, কোষের অভ্যন্তরে সিএল মাইনাসের কনসেন্ট্রেশন কম বলে সেখানে যে এইচ টুও গুলো আছে, এইচ টুও গুলো কি করবে, মানে দুটো সিএল আছে, দুটো সিএল কে তুলে দিয়ে দুটো সিএল এর জায়গায় দুটো এইচ টুও ঢুকতে পারবে। কিন্তু কোষের বাইরে যেটা বলা যায়, কোষের বাইরে যেহেতু সিএল মাইনাসের কনসেন্ট্রেশন বেশি, এখানে দেখবে since the Cl ion concentration in extracellular fluid is large, the Cl minus ligand in the cisplatin are substituted significantly হচ্ছে সাবস্টিটিউট হবে না। সিম্পল কথা বলতে বেশি পরিমাণে সাবস্টিটিউট হবে না, কিছু হয়তো হবে, বাকিগুলো বেশিরভাগটা সিসপ্লাটিন কন্ডিশনেই থাকবে বাই দ্য ওয়াটার মলিকুল আউটসাইড দ্য সেল। তাহলে কোষের বাইরে এটা কিন্তু সাবস্টিটিউট হলো না, সিএল মাইনাসটা ওএইচ টু দিয়ে সাবস্টিটিউট হওয়ার কথা ছিল, সেটা হলো না। এবার দেখো দ্য সিএল মাইনাস আয়ন কনসেন্ট্রেশন বিং মাসলেস, এবার কোষের ভেতরে ঢুকছে, being massless concentration being massless inside the cell, so the Cl minus ligand in cisplatin are replaced by water. কোষের ভিতরে Cl মাইনাসের পরিমাণ কম আছে, এটা তোমার সেই কি বলতে বলেছিলাম, ওটা ওই সোডিয়াম পটাশিয়াম পাম্প যখন বলছিলাম তখন দেখো Cl মাইনাস একবার সোডিয়ামকে অ্যালাউ করে, একবার এক্সেল স্টেটে সোডিয়ামকে অ্যালাউ করে, আর রিল্যাক্স স্টেটে তোমার হচ্ছে পটাশিয়ামকে অ্যালাউ করে, এরকমটা ব্যাপার ছিল। তো সেখানে কিন্তু মানে Cl এর কোনো চেঞ্জ কিছু হয় না, Cl যেমন ছিল তেমনই থাকে। তো সিএল কনসেন্ট্রেশন ভেতরে কম আছে, সো দ্য সিএল মাইনাস লিগ্যান্ড ইন সিসপ্লাটিন আর রিপ্লেসড বাই ওয়াটার। এটা রিপ্লেস হলে কি থাকো, সংকেত ছিল পিটিএনএসডি হোল টু সিএল টু, সেটা এখন হয়ে যাবে পিটিএনএসডি হোল টু H2O হোল টু, তাই জন্য হচ্ছে 2+ হয়ে যাবে। হ্যাঁ, আগে নিউট্রাল ছিল, এখন 2+ হয়ে যাবে, অ্যান্ড পিটিএনএসডি হোল টু OH2, অ্যান্ড দ্য PT2 নাও বাইন্ডস টু দ্য 2 নাইট্রোজেন অ্যাটমস, হয়েছে, অফ দ্য অ্যাডজাসেন্ট গুয়ানিন। গুয়ানিন বলতে ওই যে ডিএনএর মধ্যে যে গুয়ানিন থাকে, গুয়ানিন বেস যেটা, সেই গুয়ানিনের সঙ্গে এরকম করে দুটো স্ট্র্যান্ডের মধ্যে বাইন্ড হয়ে গেলে এটা হলে কি হবে না রেপ্লিকেশন, যেটাকে বলছে
একটা স্ট্যান্ডে অ্যাকচুয়ালি একটা মানে ডবল হেলিক্স মডেলে দুটো স্ট্যান্ডের মাঝখানে হচ্ছে গুয়ানিন যে আছে গুয়ানিনের সঙ্গে প্লাটিনাম অ্যাটাচ হয়ে যাবে। অ্যাটাচ হয়ে কি করবে না রেপ্লিকেশন যে রেপ্লিকেশন ছিল রেপ্লিকেশনটাকে বাধা দিয়ে দেবে। তো নাও আচ্ছা কিছু নাও দ্য বাইন্ডস টু PT2 নাও বাইন্ডস টু দ্য টু নাইট্রোজেন অ্যাটম। এগুলো সব গুয়ানিন মানে বেস এদের সব নাইট্রোজেন আছে। তো নাইট্রোজেন সেন্টারের সঙ্গে বাইন্ড হবে অফ টু অ্যাডজাসেন্ট গুয়ানিন বেসেস মোস্টলি ইন দ্য সেম স্ট্রেন্ড বেশিরভাগ সেম স্ট্রেন্ডেই হয় টু ফর্ম আ চিলেট interstrand crosslink and offset the normal replication of DNA. Upset বলে সিম্পলি ভাবে বলো স্টপ করে দেয়, স্টপ দ্য নর্মাল রেপ্লিকেশন অফ ডিএনএ অ্যান্ড দাস ইনহিবিটস দ্য গ্রোথ অফ দ্য ক্যান্সার সেল। ক্যান্সার সেলের যদি গ্রোথটা আটকে দিতে পারি তাহলে কি হবে, ক্যান্সার সেলের দ্রুত যে বয়সটা হচ্ছিল, যেটা বলছে দ্রুত বয়স হচ্ছিল, তাই চট করে মারা যাবে, যে কোষটা ওখানকার নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে ফাইনালি যেতে বলবে যে পচে টচে যায়, যেরকম জায়গায় যেটা হয় যাই হোক। তো সেই জিনিসটাকে আটকে দেওয়া যেতে পারে, হয়েছে সিম্পলিভাবে আটকে দিতে। এবার যদি এবার ক্যান্সার যদি এবার একবার স্টার্টিংয়ে ডিটেক্ট হয়ে যায় তাহলে সেখান থেকে পুরোপুরি করা যায়। আর যখন খুব মানে সেকেন্ডারি কন্ডিশন চলে এসছে তারপরে তো ওটাকে বাধা দেওয়া হচ্ছে, সেখানে কি হয় না ওই গ্রোথটাকে শুধু আটকে দেওয়া যায় এবং তখন একটা টাইম বলে দেয়, হয়তো 10 ইয়ার্স, মানে যে গ্রোথ রেটটা হচ্ছিল, যে রেটে বৃদ্ধি হচ্ছিল সেটাকে একটুখানি কমিয়ে দেওয়া যায়, যার ফলে যেটা হয়তো কিছু দিনের মধ্যেই হয়তো কমপ্লিট মানে একেবারে ফাইনাল স্টপ হয়ে যেত। স্টপ বলতে একবার যে লাইফ ডেথ হতো সেটা থেকে সেটা কিছুটা পিছিয়ে দেওয়া যেতে পারে। এই যা অনেক আগে গেলে অনেক বেটার হবে, এবার প্রাইমারি কন্ডিশন অনেক বেটার হবে। আচ্ছা এরকমও হয়। হ্যাঁ, এরপরে যেটা চলে আসছে নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন ফিক্সেশন কোথায় কোথায় হয় না সিম্বায়োটিক বলতে যেটা ওকে বলা হচ্ছে সিম্বগোত্রীয় যে হয় গো উদ্ভিদ বলে, হ্যাঁ সিম্বগোত্রীয় যেগুলো হয়, তো সিম্বগোত্রীয় উদ্ভিদদের ওই কি ছিল না অর্বুদ, বাংলায় ছিল কি অর্বুদ না ছিল, এখানে বলছে নুডল, সিম্বগোত্রীয় শিকড়েই যেন, তো শিকড়ের মধ্যে কি থাকছে না ওইখানে ওই রাইজোবিয়াম থাকে। এই রাইজোবিয়াম কি করে না ডাইরেক্টলি এয়ার থেকে, এয়ারে যে নাইট্রোজেন, এয়ারে নাইট্রোজেন থেকে নাইট্রোজেনকে হচ্ছে মাটির মধ্যে মানে কনভার্ট মানে সরি নাইট্রোজেনকে এয়ারের নাইট্রোজেন যে গ্যাস আছে নাইট্রোজেনকে মাটির মধ্যে রাখতে পারে, সিম্পলি মানে অ্যাবজর্ব করতে পারে। এবার এটা কিভাবে করে সিম্পল মনে রাখবে, N2 কে কিন্তু N2 মানে যে নাইট্রোজেন ছিল নাইট্রোজেনের রিডাকশন হয়, নাইট্রোজেন রিডাকশন হয় বলতে N2 থেকে NH3 তে কনভার্ট করে। নাইট্রোজেন ফিকশন যেটা হয় সেটা হচ্ছে এয়ারের নাইট্রোজেনকে রিডাকশন করে মানে নাইট্রোজেনের বিজারণ করে নাইট্রোজেনকে হচ্ছে কি নাম বলছে নাইট্রোজেনকে NH3 তে কনভার্ট করে সেটা হচ্ছে স্টোর করা হয়, বুঝলে, শিকড়ের মধ্যে স্টোর করা হয়। এবং কারা করে, সিম্বগোত্রীয় উদ্ভিদ করে। আর এখানে এদেরকে কাজে লাগে কিছু ব্যাকটেরিয়া কাজে লাগে, যার মধ্যে একটার নাম হচ্ছে অ্যাজোটোব্যাক্টর, হচ্ছে এটা ওই N2 থেকে NH3 তে কনভার্টের কাজে লাগে, বুঝছে যে আচ্ছা এনজাইম গুলো আছে। আচ্ছা এনজাইম গুলো আগে বলি, ওই যে ব্যাকটেরিয়া গুলো হেল্প করলো ওদের মধ্যে এনজাইমটা থাকে সেটা হচ্ছে নাইট্রোজিনেস এনজাইম থাকে। বেসিক্যালি আমার এখানে নাইট্রোজেনের এনজাইম দিয়ে পড়বো, ব্যাকটেরিয়ার নামগুলো পড়ছি না। ব্যাকটেরিয়ার নাম মনে হয় একটার নাম হচ্ছে অ্যাজিটোব্যাক্টর, ঠিক আছে। তো এর মধ্যে থাকে নাইট্রোজেনাস এনজাইম। তো সেই এনজাইমটা কি করে না এনজাইমটা নাইট্রোজেন কে N2 কে NH3 তে কনভার্ট করে মানে রিডাকশন করে মাটিতে স্টোর করে, বুঝছি। মানে আজ ওই যে ডাল জাতীয় যে এগুলো আছে বা ওই যে কড়াইশুঁটি এইসব জিনিসগুলো এগুলোর কে মাটিতে চাষ করলে কি হয় নাইট্রোজেনটাকে মাটি থেকে ওই এয়ার থেকে নিয়ে মাটিতে স্টোর করে, যেটাকে হচ্ছে কিসে কাজে লাগে যেন পরের দিকে মানে চাষের হেল্পের কাজে লাগে। হ্যাঁ মানে সিম্পলি মাটিতে নাইট্রোজেন বেশি থাকলে হচ্ছে যেটা যেটা পরে অ্যাকচুয়ালি আমরা ইউরিয়া দিয়ে করি, যে গাছের বৃদ্ধির জন্য ইউরিয়া দিই, তো সেইটা যদি নাইট্রোজিনেস মানে এইটা সিম্বগোত্রীয় উদ্ভিদ লাগানো থাকে তাহলে সেটা বাইরে থেকে দিতে হবে না, ওটা অলরেডি মাটির মধ্যে থাকবে, বুঝেছে। আর একটা কি গাছ হয় যেটাকে হচ্ছে স্পেসিফিক্যালি নাইট্রোজেন ফিক্সেশনের জন্য কাজে লাগানো হয়, পরে গুঁড়িয়ে মাটি মানে
হাল করে সেই ট্রাক্টর দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। দেখো নাইট্রোজেন ফিক্সেশন ক্যান বি এনি reaction of N2 nitrogen in which nitrogen gets covalently bonded to any other element. এর বেশিরভাগ ক্ষেত্রে হাইড্রোজেন হয় যে some plant can synthesis nitrogenous biomolecule by reducing, বুঝলে, রিডাকশন হয়, রিডিউসিং অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ইন অ্যাম্বিয়েন্ট বা অনুকূল কন্ডিশনে নাইট্রোজেনের রিডাকশন করবে, and the state in which atmospheric nitrogen is reduced, মানে যে এটা স্টেট নয়, এটাকে চেঞ্জ করবে স্টেপ, যে স্টেপে ইন দ্য স্টেপ ইন হুইচ atmospheric nitrogen is reduced is known as nitrogenous fixation. নাইট্রোজেন এবার যে এই যে তোমার এয়ারে নাইট্রোজেন থেকে এই যে নাইট্রোজেনকে রিডাকশন করে যে স্টোর করা হচ্ছে, এই প্রসেসটার নাম দেওয়া হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন, বুঝছে। আর এখানে যে এনজাইম লাগে, এনজাইম নেসেসারি ফর ক্যাটালাইটিক এই যে নাইট্রোজেন ফিক্সেশন, সেটাকে বলা হচ্ছে নাইট্রোজিনেস রিডাকশন of dinitrogen in vivo inside any living body is nitrogenation. In vivo বলতে কোষের ভেতরে হয়, হ্যাঁ, লিভিং সিস্টেমের ভেতরে হয়। আর ইন ভিট্রো হলে সেটা হচ্ছে বাইরে হবে। তো আমরা এখানে ইন ভিভো হয়, ইন ভিভোর ক্ষেত্রে একটা নাম পরিচিত হতে পারে, সেটা হচ্ছে আইভিএফ। ইন ভিট্রো হয়, যাক সেটা কথা আসছে, চলো এটা ইন ভিভো মনে রাখবে। আচ্ছা, এরপরে দেখো এইবারে টোটাল যে প্রসেসটা হচ্ছে, প্রসেসটা একটুখানি দেখবে। আচ্ছা, আগে থেকেই আসি। অ্যাক্টিভ এনজাইম ইন দ্য নাইট্রোজেন ফিক্সেশন ইজ নাইট্রোজিনেস। নাইট্রোজেন ফিক্সেশনের জন্য অ্যাক্টিভ এনজাইম রয়েছে, নাম হচ্ছে নাইট্রোজিনেস। ইট ইজ নট আ ইউনিক এনজাইম, বুঝেছি। এর দুটো ইউনিট থাকে, একটা ওয়ান ইউনিট থাকে, মানে কমপ্লেক্স ওয়ান বলবে, একটা কমপ্লেক্স টু বলবে। একটা হচ্ছে এফইএমও কোফ্যাক্টর হিসেবে, এফই আয়রনের সঙ্গে মলিবডেনাম থাকে একটা ইউনিটে থাকবে, আর একটা থাকবে পি ক্লাস্টার বলে, সেখানে যদিও বেশিরভাগ ক্ষেত্রে থাকবে এফইএস প্রোটিনগুলো, মানে দুটো পার্ট, একটা হচ্ছে এফইএস প্রোটিনের পার্ট, আর একটা হচ্ছে এফই মানে আয়রন মলিবডেনাম, আর সিও বলে, সিওটা বেশি কোফ্যাক্টর, এফইএমও কোফ্যাক্টর হিসেবে বলে। আর মনে রাখবে অনেক জায়গায় মলিবডেনামের পরিবর্তে ভ্যানাডিয়াম ইউজ করা হয়, মানে সেগুলো হচ্ছে ডিপেন্ড করবে কোন ব্যাকটেরিয়া কোন নাইট্রোজেন এনজাইমটা ইউজ করছে। আমরা যেটা জেনারেলি পড়ছি সেখানে আয়রনের থেকে মলিবডেনাম, আয়রনের সঙ্গে মলিবডেনাম থাকে। আচ্ছা, ইট ইজ নট আ ইউনিক এনজাইম বাট অ্যাপিয়ার্স টু ডিফার তো সামহট ফ্রম স্পিসিস টু স্পিসিস। বিভিন্ন প্রজাতি থেকে প্রজাতিতে কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে নাইট্রোজেনই থাকছে, ওই সাবস্টিটিউয়েন্টগুলো আর কি ডিফারেন্ট হয়ে যায়, এবং তার উপরে ডিপেন্ড করে কি বলে দিল, এই ইউনিটগুলো যে বললাম, ইউনিটগুলোর ক্ষেত্রে একটুখানি হয়তো কনফিগারেশন চেঞ্জ হবে, সংখ্যাগুলো আর কি। কারোর ক্ষেত্রে হয়তো গোটা 30 ছিল, কারোর ক্ষেত্রে হয়তো একটু কম হবে, এই আর সিম্পলি চেঞ্জ হয়, একটু পাশাপাশি চেঞ্জ হয়, মানে খুব বেশি সামওয়াট মানে ডিফার সামওয়াট একটুখানি চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। আচ্ছা, নেভারলেস দ্য ভেরিয়াস এনজাইম আর ভেরি সিমিলার। আচ্ছা, এগুলো বাদই যদি দিই, এগুলো যদি বাদ দিয়ে বলি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে এগুলো কি বলেছে যেন, এনজাইমগুলো সিমিলার, একই ধরনের হয়। Two proteins are involved and the smaller has molecular weight, দুটো টাইপের হচ্ছে। আচ্ছা, মলিকুলার আছে, স্মলার হ্যাজ মলিকুলার ওয়েট 57,000 থেকে 73,000, যাই হোক, হুইচ কন্টেন Fe4, যে Fe4S4 ক্লাস্টার, এটাকে বলা হয়, এখানে বলেনি, বইটা বলে বলতাম, এটাকে বলা হচ্ছে পি ক্লাস্টার বলা হয়, পি ক্লাস্টার, বুঝছেন। পি ক্লাস্টার কে থাকে না, Fe4S4 মানে বেসিক্যালি FeS প্রোটিন থাকছে, চারটে এপি চারটে সালফাইড, and the larger protein in an alpha to beta 2 tetramer with the molecular weight অনেক, দেখো 2,20,000 থেকে 2,40,000 containing 2, এত কিছু আমি জানবো না কি থাকে না, এটা হচ্ছে সেই এফইএমও, আয়রন থাকে আর এমও থাকে, এখানে কন্টেনিং দেখো এমও অ্যাটম থাকবে, 2 এমও অ্যাটম, দুটো মলিবডেনাম থাকবে, 30টা আয়রন থাকবে, অ্যান্ড অ্যারাউন্ড 30 ল্যাভাইল সালফাইড আয়রন থাকবে, বুঝছে। আচ্ছা, দাঁড়াও, এর একটা বইটা দেখি, দাঁড়াও বইটা দেখায়। 243
40 42 প্রথম যেটাকে বললো যে ছোট যেটা সেটা হচ্ছে এই যে এটা পি ক্লাস্টার বলে। এখানে শুধু দেখবে এফ এই যে একটা একটা আছে দুটো 1 2 দাঁড়াও ক্লিয়ার হয়ে যাও, দুটো এফি, এই যে দুটো চারটে এফি আর চারটে এস, একটা এফি ফোর এস ফোর ইউনিট না, এরকম একটা ইউনিট তার সঙ্গে ইউনিট, তা সেগুলো কিরে থাকে না যে সি ল্যাবাইল সালফাইড দিয়ে এগুলো হচ্ছে কানেক্টেড থাকে, ঠিক আছে। এফি এস ফোর যেগুলো কানেক্টেড থাকে, এস সিস আছে এরকম দিয়ে কানেক্টেড থাকে। আচ্ছা সিস বলতে সিস্টিন অ্যাকচুয়ালি, হ্যাঁ। আচ্ছা এইবারে চলে আসছি, আর যেটা বলছে বড় যে মলিকুল সেটা হচ্ছে এটা এই ব্লাডে। এখানে ওই যে বলছে, আচ্ছা এমও গুলো কোথায় গেল, দাঁড়াও। এই যে এমও ইউনিট থাকছে, এটা তো একটা সাইড ইউনিট রেখেছে, এখানে দুটো এমও পাবে না, একটা এমও দেখতে পাবে, এফি থাকবে। ওখানে তো বলছে দুটো এমও 30খানা এফি, সেরকম না, এটা ছোট করে আঁকা হয়েছে তাই 30খানা এফি পাবে না। 1 2 3 4 গোটা 5 এফি আছে, এখানে এমও আছে, আর তার সঙ্গে সঙ্গে থাকে 1 2 3 4 5 না 7টা এফি সেন্টার আছে, একটা এমও আঁকা ছোট করে আঁকা হয়েছে, ওখানে দেওয়া হচ্ছে কি দুটো এমও 30টা এফি, আর অনেকগুলো হচ্ছে ল্যাবাইলে যে সালফাইড অ্যাকচুয়ালি ওরকম এখানে ছোট করে আঁকা হয়েছে, সবগুলো পাবে না। দেখে না, এটা হচ্ছে সেই বড় যে মলিকুলটা বোঝে, এটা হচ্ছে সেইটা, এটাকে বলা হয় হচ্ছে এই যে কোথায় ছিল এফিএমও, এই যে এটাকে বলা হয় এফিএমও এন টু এইচ বলতে এটা না পড়বে এরকম আয়রন মলিবডেনাম নাইট্রোজিনেস। এজ বলতে এজ মানে হচ্ছে এজ থাকলে শেষে সেটাকে বলা হচ্ছে এনজাইম। এটা আরেকটা ধরনের হয়, ওগুলো ভ্যানাডিয়ামই হয়। এফি মলিবডেনাম জায়গায় ভ্যানাডিয়াম থাকলে এফি ভি ইনটু নাইট্রোজিনেস, ওকে। এন টু এইচ বলতে নাইট্রোজিনেস এটা। আচ্ছা ওই যে দুটো পার্ট হয়, একটা পার্ট যে আমাদের এখানে যেটা বলা হচ্ছে সেকেন্ড যে বড় যে পার্টটা সেটা হচ্ছে এফিএমও সিও। সিও বলতে এটা কো ফ্যাক্টর, হ্যাঁ, এটা হচ্ছে এফিএমওই পড়ো, এই কোটা পড়ো ফ্যাক্টরের কো। আচ্ছা আর কি না, এইটা হলো গিয়ে আমার নাইট্রোজেনাস। এবারে এইখানে অনেক প্রসেস অনেক স্টেপে করা আছে, তোমার ক্ষেত্রে তুমি যেটা করবে নাইট্রোজেন কিভাবে ফিক্সেশন করে সেটা এভাবে করবে। এই যে দেখো নাইট্রোজেন রিডাকশন স্ট্রংলি, আচ্ছা পাশে যাই। The nitrogen fixation is strongly inhibited by CO, যদি CO থাকে, NO থাকে, N2H4 থাকে আর O2 থাকে, এটা কি করবে না নাইট্রোজেন ফিক্সেশন স্ট্রংলি ইনহিবিট করবে, মানে বাধা দেবে। এটা একটা পয়েন্ট। আচ্ছা H2 কম্পিটিটিভলি ইনহিবিটস নাইট্রোজেন রিডাকশন, বুঝেছে, এবার নাইট্রোজেন ইনহিবিটস করে। আচ্ছা দ্য অ্যাবসেন্স, আচ্ছা in the absence of N2 or reducible substance, the active enzyme reduces, দেখে না এবারে এবার বাদ দিয়ে বলছি, এবারে মেন প্রসেস ইন দ্য অ্যাবসেন্স অফ N2 যদি না থাকে আদার অ্যান্ড or other any reducible substrate, the active enzyme যে নাইট্রোজেন এনজাইম reduces H3O+, কে রিডিউস করবে আয়ন টু ইভলভ H2 গ্যাস। যদি নাইট্রোজেন না থাকে, মানে নাইট্রোজেন না থাকে না সরি, নাইট্রোজেন এনজাইম আছে কিন্তু নাইট্রোজেন নেই, মানে রিডিউসেবল নাইট্রোজেন যদি না থাকে তখন কি করবে না যে H3O+ আছে সেই H3O+কে, মানে উদ্ভিদের ক্ষেত্রে বলছি, যে H3O+ আছে সেই H3O+কে নাইট্রোজেনের এনজাইম রিডিউস করে মানে যে হাইড্রোজেন গ্যাস ইভলভ করবে। এই দুটো স্টেপ আসবে। এইটা যখন N2 নেই তখন 2H3O কে 2 দিয়ে 2H2 আর H2 গ্যাস রিলিজ করবে, ওকে। এটা একটা স্টেপ হয়ে গেল যখন N2 নেই। N2 থাকলে কি হবে দেখো, such H2 evolution lower the catalytic efficiency of nitrogen to about 75%, মানে একটা সাইড রিঅ্যাকশনে যদি হয়ে যায় তখন এনজাইমের অ্যাক্টিভিটি কমে যাবে আর কি। এনজাইমের কিছু ধরে নাও এনজাইমের কিছুটা অংশ হচ্ছে H3O+কে H2 তে কনভার্ট করে চলে গেছে, তাহলে স্বাভাবিকভাবে এফিসিয়েন্সি কমে যাবে। আমার N2 ক্ষেত্রে যখন কাজ করতে যাবে তখন কম লাগবে, কারণ কিছুজন ওপাশে কাজে লেগে গেছে। এবার দেখো
এইটা হচ্ছে আমার এনজাইম, এনজাইমটা ই দেওয়া হচ্ছে, আর এম এফ ই এমও তো এইভাবে প্রেজেন্ট করা হচ্ছে, পুরো স্ট্রাকচার আঁকা হয়নি, অত বড় স্ট্রাকচার আঁকা হয়নি। তো এন টু আছে, এন টু দিয়ে প্রথম বাইন্ড হবে, এন টু এরকম জায়গায় বাইন্ড হয়েছে দেখো, কোঅর্ডিনেট হলো এরকম বাইন্ড। পরে কি হবে, দুটো, এগুলো সব রিডাকশন হচ্ছে, হ্যাঁ, এই স্টেপ থেকে এই স্টেপে রিডাকশন হবে, দুটো এইচ আর দুটো ইলেকট্রন। মানে তুমি বলতে পারো হাইড্রোজেন অ্যাডিশন হওয়াটাকে রিডাকশন বলতে পারো, বা ইলেকট্রন অ্যাড হওয়াটাকে। তো অ্যাড হলে কি হবে, দুটো এন এ দুটো এইচ হলো, ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড হলো, নেক্সট এইচ আসবে, তখন দেখবে এই ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড আরো একটা করে এইচ হলো, নেক্সট স্টেপে আরো দুটো এইচ এলে তখন কি হবে না, তখন এন এইচ টু না হয় সেগুলো এনএইচ থ্রিতে কনভার্ট হবে, আর মাঝের এই বন্ডটা ব্রেক করে যাবে, তো দুটো এনএইচ থ্রি সেন্টার হয়ে যাবে। পরে দুটো এনএইচ থ্রি সেন্টার বেরিয়ে গেলে, মানে বেরিয়ে গেল না, এনজাইম থেকে রিলিজ হয়ে গেলে দেন এনজাইমটা ফ্রি হয়ে যাবে। এরা বেরিয়ে কোথাও যাবে না, এরা ওই মূলের ওই অর্বুদেই থেকে যাবে, মাটিতে থেকে যাবে, বুঝেছে? সিম্পল নাইট্রোজেন ফিক্সেশন হলো, মনে রাখবে। তো ওভারঅল রিয়াকশন কি দেখো, এন টু, তার সঙ্গে এটা কি ছিল, দুটো, দুটো চারটা, দুটো ছটা, আর এটাকেও নিতে হবে, এই যে এখানে, এখানে তোমার ইউজ হয় দুটো এইচ প্লাস, হ্যাঁ, টোটাল হচ্ছে 8টা এইচ প্লাস, বুঝেছে? এন টু 8টা এইচ প্লাস, 8টা ইলেকট্রন, এখান থেকে আছে 2NH3 আর H2, মনে রাখবে 8টা এইচ প্লাস ইনভলভ করে, বা সিম্পলি ক্ষেত্রে এমনি ব্যালেন্স করে নেবে না, N2 থেকে NH3 ব্যালেন্স করলে। আর এটা এই H2 আছে, এইটা একটা, এখানে এইখানে দুটো, দুটো, দুটো চারটে, দুটো ছটা, আর এখানে দুটো এইচ নিয়ে টোটাল 8টা এইচ, NH3 হয়, আর দুটো, আর একটা H2 হয়, মনে থাকবে। এটা হয়ে গেছে নাইট্রোজেন ফিক্সেশন, এগুলো পড়বে। এইবারে যদি চলে আসি, আচ্ছা এইবারে চলে আসবো হচ্ছে মেটাল আয়নের টক্সিসিটি আছে। তো মেটাল আয়ন টক্সিসিটি বলতে সিম্পলি করতে, যে ওই যে আমরা যে এতে পড়েছি গো, মানে একবারে মেটাল আয়নের টক্সিসিটি একবার শুরুতে যে দিয়েছি, সেটার মধ্যে দেখবে যে এই যে কপারে, লিভারে কপারের এক্সেস ডিপোজিশন হলে কী রোগ হয়, বুঝছেন? বা কপারের যদি কম হয়, মানে কপারের ডিপোজিশন কম হয়, কপার যদি কম থাকে, কপার ডেফিসিয়েন্সি হলে কি হয়, ওই কি না কিছুটা হেয়ার সিনড্রোম ছিল, কিঙ্কিস হেয়ার সিনড্রোম ছিল, আর বেশি হলে তোমার ওই উইলসনের ডিজিজ ছিল, এইগুলো ছিল। তো কপারের ক্ষেত্রে ছিল। ফার্স্ট চলে আসছি, তো আমরা কপারের ক্ষেত্রে চলে আসছি। তো কপারের মেটাল সেন্টারে, কপার মেটালের ডেফিসিয়েন্সি বলো বা দুটো টাইপের, ডেফিসিয়েন্সি টাকা ডিজিজ হয়, আর একটা হচ্ছে ওই এক্সেস ডিপোজিশন হয়, তো প্রবলেম হয়। তো দুটো আমার ওখানে পয়েন্ট আউট করা ছিল। এবার এখানে ওই দুটো লাইন লিখে দাও, এখানে লিখতে যদি বলে যে কপার আয়নের টক্সিসিটি, তখন কি লিখবে, তো জাস্ট এই জিনিসটা একটু দেখে নাও। কপার, although Cu in trace element is a trace element, is essential for life, লাইফ প্রয়োজন আছে, কিন্তু বেশিও প্রয়োজন নেই আর কমও প্রয়োজন নেই, যেটা লাগবে সেটা হচ্ছে যেটুকু প্রয়োজন সেটুকু থাকলে হবে, বেশি থাকলে অসুবিধা হবে। এখানে এখানে বেশি থাকলে উইলসন ডিজিজ হয়, মানে বেসিক্যালি হচ্ছে তোমার লিভার ডিপোজিশন হলেই বেশি উইলসন ডিজিজ চলে আসে। বা সিউ সল্ট ইভেন ইন মডারেটলি লো কনসেন্ট্রেশন মে কজ ভমিটিং, এটা কি হচ্ছে না, যদি কোনোভাবে সিউ কিউ এতে থাকে, কভার সালফেট থাকে, টুথে থাকে, টু থেকে যদি বিষাক্ত বলা হয়, টুতে বিষাক্ত, কোনোভাবে যদি বডিতে তো কোনোভাবে ইনহেল করে নেওয়া হয়, there is a sea salt, but sea salt even in moderately low concentration may cause vomiting, বমি হতে পারে। আর কনসিডারেবলি হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইল ইরিটেশন আর কি, গ্যাস্ট্রো ইন্টেস্টাইল বলতে, ইন্টেস্টাইল বলতে মানে ক্ষুদ্রান্ত মনে হয়, বুঝেছি? তাই আমাদের পরিপাকী সিস্টেম আছে ওইখানেই বলো, গ্যাস্ট্রো ইন্টেস্টাইলের মধ্যে হচ্ছে ইরিটেশন করবে। And the action of Cu is due to its affinity for Hs, আচ্ছা এদের একটাই অ্যাফিনিটি, এখানে যা যা মেটাল করবো সবার ক্ষেত্রেই ঘুরে ফিরে একটা অ্যাফিনিটি বলবো, এদের অ্যাফিনিটি হচ্ছে থায়োল যে গ্রুপ থাকে, যেগুলো বেসিক্যালি হচ্ছে ওই রেপ্লিকেশন ক্ষেত্রে কাজে লাগে, মানে সেল ডিভিশন এইসব জায়গাতে কাজে লাগছে, সেই জায়গাতে গিয়ে হচ্ছে এরা বাইন্ড করে, বুঝছো, থায়োলের সঙ্গে। দেখো এই পয়েন্টটা আসবো যদিও। আচ্ছা, therefore when such group are bound
to CO, the enzyme activity are often lost. আচ্ছা, the action of the CO is due to this affinity thiol, যখন বাইন্ড হয়ে থাকবে থাইলের সঙ্গে তখন কি হবে, থাইরয়েডের সঙ্গে বাইন্ড হলে কি হবে, থাইরয়েডের অ্যাক্টিভিটি কমিয়ে দেবে, তাহলে যেটা এনজাইমটা যার সঙ্গে থাইল ছিল সেই এনজাইমটার অ্যাক্টিভিটি কমবে। এবার দেখো, দ্য পেশেন্ট সাফারিং ফ্রম উইলসন ডিজিজ কখন হবে না, যদি সিইউ মানে কপারের যদি ডিপোজিশন এক্সেস ডিপোজিশন হয় লিভারে যদি এক্সেস ডিপোজিশন হয় তখন উইলসন ডিজিজ হবে। আর ওই কি যেন আচ্ছা, এটা হচ্ছে বেশিতে হলে কম মেঙ্কিস কিঙ্কি হেয়ার সিনড্রোম হবে। ওই একবার শুরুতে যেগুলো বলেছিলাম ওগুলো দেখবে। আচ্ছা, উইলসন ডিজিজ আর সিউ লেভেল কন্ট্রোল মেকানিজম আর ড্যামেজ, যখন সিউ লেভেলের কন্ট্রোল মেকানিজম ড্যামেজ হবে তখন হবে, খুব এক্সেসিভ ডিপোজিশন হয়ে যাবে লিভারে। আচ্ছা, অ্যাবজর্পশন অফ সিউ ইনক্রিজড সিন্স এক্সক্রেশন ক্যান নট কিপ স্পেস উইথ দ্য ইনটেক। আচ্ছা, মানে অ্যাবজর্পশনের সঙ্গে সঙ্গে বডি থেকে যেটা বেরিয়ে যায় এক্সট্রাকশন যেটা হয় এক্সট্রাকশনই থাকবে, মানে যেটাকে হচ্ছে কি বলে ওটাকে রেচন যে প্রসেসটা হয়, মানে এখানে গ্রহণ হলো আর যেটা বর্জন প্রসেস হচ্ছে, দুটো যদি সেম টাইমে একইভাবে হয় তাহলে তো কোনো প্রবলেম নেই, কন্ট্রোল যদি হয়। যদি এমন হয় যে অ্যাবজর্পশনটা হচ্ছে ইনক্রিজড সিন্স এক্সক্রিশন মানে এক্সট্রাকশন হিসেবে বলো, যে মানে রেচন যেটা ক্যান নট কিপ স্পেস, মানে যে সেটা যদি না হয়, কিপ স্পেস বলতে সিম্পল কথা বলতে যেখানে গ্রহণ হচ্ছে রেচন যেটা বর্জন যদি না হয় দেন কি হবে, এটা হচ্ছে তোমার জমতে থাকবে, ডিপোজিশন হবে। আচ্ছা, সো সিউ অ্যাকুমুলেটস মানে জমা হয়, অ্যাকুমুলেটস বলতে ডিপোজিশনে বলো বা অ্যাকুমুলেটস বলতে জমা হচ্ছে এখানে, ইন দ্য ভেরিয়াস অর্গান সাচ অ্যাজ লিভার কিডনি অ্যান্ড ব্রেন, এগুলোতে ডিপোজিশন হলে এগুলোকে নষ্ট করে দেবে। সাচ অ্যাবজর্পশন অফ সিউ সিভিয়ারলি ড্যামেজ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যদি ব্রেনে থাকে তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ড্যামেজ করবে, লিডিং টু ট্রেমর রিজিডিটি আর মেন্টাল সাব নর্মালিটিস মেন্টাল অ্যাবনর্মালিটিস, হ্যাঁ মানসিক ভারসাম্যহীন নষ্ট হবে, ভারসাম্যহীন হয়ে যাবে এটসেট্রা। আর অ্যাকুমুলেশন অফ সিউ মে অলসো লিড টু দ্য ড্যামেজ অফ লিভার হুইচ আলটিমেটলি কজেস পেইনফুল ডেথ। মারা যাবে সেটা ঠিকই আছে, তবে ব্যাপারটা হচ্ছে ডিপোজিশন হলে লিভার ডিপোজিশন হলে উইলসন ডিজিজ হয়, মনে থাকবে তো, মানে এক্সেস ডিপোজিশন উইলসন ডিজিজ হয়। এখানে টক্সিসিটি আছে বলতে হাই কনসেন্ট্রেশনে বলা আছে, আর এটা বলেনি মানে কম হলে কি হবে সেটা বলেনি, তো কম হলে মেঙ্কিস কিঙ্কি হেয়ার সিনড্রোম হবে, ওইটা মনে রাখো, বুঝলে। তাহলে একটা মেটাল আয়নের টক্সিসিটি এলো, ওটা তোমাদের আছে দেখবে, মানে টপিক হিসাবে টক্সিসিটি হলে এটাই লিখবে, আর সেখানে তো লিখেছিলাম হচ্ছে এক্সেস আর ওই কি বলে যেন ডেফিসিয়েন্সি, দুটো, এখানে টক্সিসিটি বলতে এক্সেসটাই লেখা হবে, হলো, মনে রাখবে। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ? সব গেছো কাই গো? হ্যালো, আচ্ছা ঠিক আছে। এরপরে আর কি বাকি আছে, আর গোটা 2 কি 3 লাগবে, ওটা 2 দিন হলেই মনে হয় বাকিটা শেষ হবে। এরপরে ওই বইটা কিছু অংশ করাতে হবে, এপিএস প্রোটিন টোটিন গুলো আছে ওইগুলো করে দিলে কমপ্লিট হবে, বুঝলে, পড়ে রাখবো স্যার, তাহলে। স্যার হুম, ওই যে করাবেন বলছিলেন, পরীক্ষা করাবেন বলছিলেন, অর্গানোমেটালিকটা প্রথম হলে ভালো হতো মনে হয়, আর ওদের একটু জিজ্ঞেস করেন কি বলে। আচ্ছা, অর্গানাইজলি কবি তো বলো। না, আর তাদের কোনো সমস্যা আছে নাকি বলছি। অর্গানাইজলি কি হোক তাহলে বললে, যখন অর্গানাইজলি কি হোক, কবে হবে? এক সপ্তাহ আর টাইম থাক। আজকে কি বার? বৃহস্পতিবার, তাহলে নেক্সট হুম, বৃহস্পতিবার। হুম। আচ্ছা, ঠিক আছে। হুম।